রক্ত, হ্যাঁ রক্তের যে বিষয়টা, এটা আসলে কি? রক্ত এক ধরনের হচ্ছে তরল যোজক কলা, ঠিক আছে? তরল যোজক কলা মানে হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু। তরল যোজক কলা বা হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু মানে আমাদের বডি, তুমি চিন্তা করো আমাদের বডিতে আসলে সব জায়গাতে কিন্তু রক্ত আছে। আমাদের শরীরে সব জায়গাতে কি আছে? রক্ত আছে। যে কোনো জায়গায় তুমি যে কোনো জিনিস চিন্তা করো, যে কোনো জায়গায় আমার কি আছে? রক্ত আছে, তাই না? বা ব্লাড আছে। ওকে, তো এখানে একটা বিষয় যেটা তোমাকে প্রথমে জানতে হবে সেটা হচ্ছে যে রক্ত বা হচ্ছে ব্লাড, এটা আসলে কি? এটা হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। তরল যোজক কলা মানে হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু। ফ্লুইড কানেকটিভ টিস্যু। ফ্লুইড কানেকটিভ টিস্যু। তাহলে আমি যদি আমার হাতটা কাটি, আমার হাতটা যদি কেটে ফেলি, তাহলে এই জায়গায় কিন্তু রক্ত আছে, ঠিক আছে? রক্ত আছে। আমি যদি হাতটা কাটি তাহলে আমার হাতের এই জায়গায় কিন্তু রক্ত আছে। দেন আমার মাথায় কিন্তু রক্ত আছে, সমগ্র দেহে রক্ত আছে। তাহলে এটা হচ্ছে এক ধরনের তরল পদার্থ যেটা আমার সমগ্র দেহ জুড়েই থাকে, এবং এটা হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু। এটা কি? এটা হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু বা হচ্ছে যোজক কলা, ফ্লুইড কানেকটিভ টিস্যু, ঠিক আছে? আমাদের বডির সমগ্র দেহ জুড়েই থাকে, বিভিন্ন টিস্যু, অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় একটা, ধরো যে যদি আমি বলি কমন কানেকশন, ঠিক আছে, সব জায়গায় কমন কানেকশন, সেই জায়গায় আমি বলবো যে ব্লাড। সমগ্র দেহের সব অঙ্গে প্রত্যঙ্গে আমাদের কিন্তু রক্তগুলা থাকে, ঠিক আছে? রক্তগুলা থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের এক ধরনের ফ্লুইড কানেকটিভ টিস্যু, ফ্লুইড কানেকটিভ টিস্যু বা হচ্ছে তরল যোজক কলা, ঠিক আছে? তরল যোজক কলা। এখন রক্তের ক্ষেত্রে, রক্তের ক্ষেত্রে তোমাকে প্রথমে বুঝতে হবে যে রক্ত আসলে কোন দুইটা উপাদান মেইনলি থাকে এই জায়গায়। যদি আমি রক্তের কথা বলি, ঠিক আছে, রক্তের কথা যদি আমি বলি, ঠিক আছে, তাহলে এই জায়গায় তোমার মেইনলি দুইটা উপাদান কিন্তু সবসময় থাকবে, ঠিক আছে? দুইটা উপাদান সবসময় থাকবে। যে রক্তে কিছু পানির মতো কিছু অংশ, যেটা হচ্ছে রক্তরস, রক্তরস থাকবে, রক্তরস, ঠিক আছে? রক্তে তোমার কি থাকবে? রক্তরস থাকবে, তাই না? রক্তরস থাকবে, রক্তরস থাকবে, যেটাকে আমরা বলি হচ্ছে প্লাজমা। রক্তরস বা হচ্ছে প্লাজমা, তাই না? ধরো আমি এটা হচ্ছে রক্তর ফোঁটা, রক্তের ফোঁটা ধরো আমি এই জায়গায় কালেক্ট করলাম অনেকগুলো রক্ত। দেন এই রক্তটাকে আমি যদি একটা যন্ত্র, যেটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল মেশিন বা সেন্ট্রিফিউগাল যন্ত্র, ঠিক আছে? এই যন্ত্রটা কি? এই যন্ত্রটা হচ্ছে অনেকটা, ধরো একটা টেস্ট টিউব, একটা টেস্ট টিউব তুমি নিছো, একটা টেস্ট টিউবের ভিতরে রক্ত নিছো, ঠিক আছে? একটা টেস্ট টিউবের ভিতরে রক্ত নিছো, একটা টেস্ট টিউবের ভিতরে রক্ত নিলে এই টেস্ট টিউবের ভিতরে যে রক্তটা আছে, ঠিক আছে, টেস্ট টিউবের ভিতরে তোমার কি আছে? রক্ত আছে। দেন এটাকে তুমি হচ্ছে ঘুরাবা, ঠিক আছে? এটাকে তুমি ঘুরাবা যখন প্রচন্ড জোরে একটা অক্ষ কেন্দ্র করে ঘুরাবা। ধরো এখানে এটা টেস্ট টিউব, এটা টেস্ট টিউব, টেস্ট টিউবের ভিতরে আছে রক্ত, টেস্ট টিউবের ভিতরে আছে রক্ত। দেন এটাকে তুমি ঘুরাচ্ছ, ঠিক আছে? এই রক্তটাকে তুমি কি করতেছো? এই রক্তটাকে তুমি হচ্ছে ঘুরাচ্ছ, মানে টেস্ট টিউবের ভিতরে রক্ত, এটাকে চারদিকে ঘুরাচ্ছ। ঘুরানোর ফলে কি হবে? এখানে দুইটা লেয়ার তৈরি হবে। নর্মালি ধরো এটা হচ্ছে আমাদের টেস্ট টিউব, এটা হচ্ছে আমার টেস্ট টিউব, ঠিক আছে? আমি সেন্ট্রিফিউজ মেশিনটা একটু পরে দেখাবো। এটা হচ্ছে ধরো আমার টেস্ট টিউব। টেস্ট টিউবের ভিতরে আমি যদি রক্ত নিলাম, টেস্ট টিউবের ভিতরে কি নিলাম? আমার দেহ থেকে কিছু রক্ত নিলাম, ধরো এরকম কিছু রক্ত নিলাম, ঠিক আছে? রক্ত নিলাম, রক্ত নিলে, ঠিক আছে, রক্ত নেওয়ার পর এই টেস্ট টিউবটাকে যদি আমি ঘুরাই, ঠিক আছে, এই টেস্ট টিউবটাকে যদি আমি কি করি? এই টেস্ট টিউবটাকে যদি আমি ঘুরাই, ঠিক আছে, ঘুরাই, তাহলে কি হয়? তাহলে হচ্ছে এই যে সমগ্র রক্তটা, ধরো এটা সম্পূর্ণ অংশ জুড়ে রক্ত আছে, এই সম্পূর্ণ রক্তটা তোমার মেইনলি হচ্ছে দুইটা অংশে ভাগ হয়ে যায়, দুইটা অংশে ভাগ হয়ে যায়। কিরকম দুইটা অংশে ভাগ হয়ে যায়? ঠিক আছে, ধরো এরকম,
ঠিক আছে, এরকম এরকম হলে দেন উপরের দিকে, ঠিক আছে, উপরের দিকে একটা অংশ থাকে, উপরের দিকে একটা অংশ থাকে, উপরের দিকে একটা অংশ থাকে, নিচের দিকে একটা অংশ থাকে, ঠিক আছে, উপরের দিকে একটা অংশ থাকে, নিচের দিকে একটা অংশ থাকে, ঠিক আছে, উপরের দিকে একটা অংশ, নিচের দিকে অংশ। ধরো উপরের দিকে তোমার হচ্ছে হালকা হলুদ বা হচ্ছে তোমার একদম তরল জাতীয় পদার্থ, আর নিচের দিকে একটু ঘন, ঠিক আছে, একটু ঘন, এভাবে ভাগ হয়ে যায়। তার মানে কি করলাম আসলে, খেয়াল করো, একটা টেস্ট টিউব, ঠিক আছে, একটা টেস্ট টিউবের ভিতরে আমি হচ্ছে রক্ত নিছি, ঠিক আছে, রক্ত নেওয়ার পর একটা যন্ত্র, সেন্ট্রিফিউজ মেশিন বলা হয় ওইটাকে, ঠিক আছে, এই যন্ত্রটা কি করে, এই যন্ত্রটা হচ্ছে এই টেস্ট টিউবটাকে ঘুরাইতে পারে, ঠিক আছে, অনেক জোরে জোরে ঘুরাইতে পারে, অনেক জোরে জোরে যখন ঘুরায়, অনেক জোরে জোরে যখন এটাকে ঘুরায়, ঠিক আছে, দেন এই রক্তটা তোমার হচ্ছে দুইটা স্তরে দুইটা স্তরে আলাদা হয়ে যায়, দুইটা স্তরে আলাদা হয়ে যায়, ঠিক আছে, উপরের দিকের একটা অংশ, উপরের দিকে যেটা অংশ, ঠিক আছে, যেটা যেটা একদম তরল উপরের দিকের অংশ, এটাকে আমরা হচ্ছে রক্তরস বলি, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে কি রক্তরস, রক্তরস বা হচ্ছে প্লাজমা, ঠিক আছে। আর নিচের দিকে তোমার হচ্ছে যে রক্তের যে ভারী কণিকাগুলো আছে, যে রক্তকণিকাগুলো আছে, রক্তের যে রক্তকণিকাগুলো আছে, সেগুলা নিচের দিকে হচ্ছে তোমার কি হয়, তোমার হচ্ছে যে নিচের দিকে তোমার হচ্ছে জমে আসে, নিচের দিকে চলে আসে তারা, ঠিক আছে, এগুলো হচ্ছে রক্তকণিকা, ঠিক আছে, রক্তকণিকা। দেন হ্যাঁ, 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 আমি বলবো, সবকিছুই বলবো। ওকে, তাহলে এখানে আমাদের প্রথমে কি হলো, প্রথমে হচ্ছে তোমার একটা যন্ত্র, একটা যন্ত্রের ভিতরে আমি হচ্ছে রক্তটাকে নিছি, একটা যন্ত্রের ভিতরে আমি রক্তটাকে নিছি, ঠিক আছে, রক্তটাকে নেওয়ার পরে সেই যন্ত্রটাকে আমি ঘুরাইলাম, ঠিক আছে, চারদিকে ঘুরাইলাম, ঠিক আছে, চারদিকে যখন ঘুরাই তখন হচ্ছে রক্তটা দুইটা, ঠিক আছে, দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। উপরের দিকে যে অংশটা থাকে সেটা হচ্ছে তোমার, উপরের দিকে যে অংশটা থাকে সেটা হচ্ছে রক্তরস বা হচ্ছে প্লাজমা, আর নিচের দিকে যে অংশটা থাকে এটা হচ্ছে রক্তকণিকা, রক্তকণিকা, ঠিক আছে। তো এই যন্ত্রটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল যন্ত্র, সেন্ট্রিফিউগাল যন্ত্র। আমি যন্ত্রটা তোমাদেরকে দেখাবো এখন, সেন্ট্রিফিউগাল যন্ত্র, ঠিক আছে, এই যন্ত্রটার নাম কি, এই যন্ত্রটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল যন্ত্র, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল যন্ত্র। আচ্ছা, তাহলে এই যন্ত্রটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল যন্ত্র। আচ্ছা, তো এই সেন্ট্রিফিউগাল যন্ত্র বা হচ্ছে এই সেন্ট্রিফিউগাল মেশিন, ঠিক আছে, এইটার ভিতরে যখন আমি এই টেস্ট টিউবটাকে ঘুরাই, এই টেস্ট টিউবটাকে ধরো এটা অক্ষ, এইটা অক্ষ, এর চারদিকে হচ্ছে টেস্ট টিউবটাকে ঘুরাবো, টেস্ট টিউবটাকে প্রচন্ড জোরে যখন ঘুরাবো, রক্তটা আলাদা হয়ে যায় দুইটা লেয়ারে, উপরের দিকে থাকে হচ্ছে রক্তরস বা হচ্ছে প্লাজমা, আর নিচের দিকে একটু ভারী পদার্থ জমা হয় যেটা হচ্ছে রক্তকণিকা, ঠিক আছে, রক্তকণিকা। দেন এই টেস্ট টিউবে যদি 100% রক্ত থাকে, এই টেস্ট টিউবে যদি তোমার ধরো 100% রক্ত আছে, তাহলে রক্তরস বা প্লাজমা এটা অনেক বেশি পরিমাণে থাকে, এটা থাকে হচ্ছে 55%, ঠিক আছে, এটা থাকে হচ্ছে কত পার্সেন্ট, এটা থাকে হচ্ছে 55%, 55%, ঠিক আছে, 55% বা হচ্ছে 55%, ঠিক আছে, 55%। আর রক্তকণিকা থাকবে হচ্ছে বাকি 45%, ঠিক আছে, রক্তকণিকা এটা থাকবে কতটুকু, এটা থাকবে হচ্ছে বাকি 45%, বাকি 45% কি থাকবে, রক্তকণিকা থাকবে। তাহলে এটা হচ্ছে কি সেন্ট্রিফিউগাল যন্ত্র, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল যন্ত্র। তাহলে সেন্ট্রিফিউগাল যন্ত্র ঘুরাইলে উপরের দিকে যে অংশটা, এটা হচ্ছে রক্তরস, রক্তরসকে বলা হয় হচ্ছে প্লাজমা, ইংলিশে লিখলে হবে কি প্লাজমা, ঠিক আছে। আর নিচের দিকে যেটা, এটা হচ্ছে রক্তকণিকা, ঠিক আছে, নিচের দিকে যেটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রক্তকণিকা। আচ্ছা, এখন তুমি বলবা যে ভাই আমাকে সেন্ট্রিফিউজ মেশিনটা একটু দেখান, ঠিক আছে, এই যে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আমাদের এই যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল মেশিন।
আচ্ছা, এটা আরো সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, খেয়াল করো, এখন মনে হয় বোঝা যাচ্ছে হালকা। তাহলে এই জায়গায় এটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল মেশিন, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল মেশিন। যে এখানে এই যে লালগুলা দেখতেছো না, এই যে লালগুলা, এই যে টেস্ট টিউব, টেস্ট টিউব, টেস্ট টিউব, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের টেস্ট টিউব। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের টেস্ট টিউব, এগুলো সবগুলো হচ্ছে আমাদের টেস্ট টিউব। আচ্ছা, এটা একটু বড় করতে পারলে ভালো হতো। হুম, তাহলে এগুলো হচ্ছে আমাদের টেস্ট টিউব, ঠিক আছে, লালগুলো হচ্ছে টেস্ট টিউব, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন। সেন্ট্রিফিউগাল মেশিন হচ্ছে এটা। এগুলো হচ্ছে আমার টেস্ট টিউব, ঠিক আছে। এই টেস্ট টিউবের ভিতরে কি আছে? রক্ত আছে, ঠিক আছে। এই যে এই টেস্ট টিউবের ভিতরে কি আছে? এই টেস্ট টিউবের ভিতরে আমার কি আছে? রক্ত আছে, ঠিক আছে, রক্ত আছে। দেন এই রক্তটাকে যখন আমি এই মেশিনে ঘুরাবো, ঠিক আছে, এখানে কিন্তু ঘুরায়, এদিকে চারদিকে হচ্ছে ঘুরায়, এটাকে ঘুরায়, ঠিক আছে, চারদিকে ঘুরায়, ঠিক আছে। ধরো এটা আমার হাতটা হচ্ছে কক্ষ, এই এই কালো বল পেনটা হচ্ছে আমার ধরো টেস্ট টিউব, এটাকে চারদিকে ঘুরাবো, হাতের চারদিকে ঘুরাবো, ঠিক আছে, হাতের চারদিকে ঘুরাবো। ঘুরাইলে এই টেস্ট টিউবে যে রক্তটা আছে, এটা কি হয়? এটা হচ্ছে তোমার এই যে উপরের দিকে হালকা হলুদ বর্ণের, উপরের দিকে হালকা হলুদ বর্ণের 55% জমা হয় কি? প্লাজমা। 55% জমা হয় হচ্ছে তোমার প্লাজমা। প্লাজমা বা যেটাকে বাংলায় বলা হয় রক্তরস, ঠিক আছে, বাংলায় বলা হয় রক্তরস। আর নিচের দিকের 44% এবং 1% দুইটা মিলায় হচ্ছে 45% রক্তকণিকা, ঠিক আছে। এখানে দেখো লিখছে রেড ব্লাড সেল, রেড ব্লাড সেল, ঠিক আছে। রেড ব্লাড সেল বলতে মেইনলি এখানে লোহিত রক্তকণিকা বা আরবিসি কে বুঝাইছে। তারপরে 44% আর 1% দেখাইছে হোয়াইট ব্লাড সেল, যেটা শ্বেত রক্তকণিকা, এবং হচ্ছে প্লাটিলেটস বা হচ্ছে অনুচক্রিকা, এটা দেখাইছে হচ্ছে 1%। এটা দেখাইছে হচ্ছে কত পার্সেন্ট? 1%। তাহলে আরবিসি, ডাব্লিউবিসি আর হচ্ছে প্লাটিলেটস, এই তিনটাই তো রক্তকণিকা, ঠিক আছে। আরবিসি লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, প্লাটিলেটস অনুচক্রিকা, এগুলো হচ্ছে রক্তকণিকা। তাহলে রক্তকণিকা এটা হচ্ছে 45%। তাহলে আমি একটা মেশিন নিছি, মেশিনটার নাম কি বলো? সবাই বলো, এখন মুখস্থ হবে, এখন মুখস্থ করবো আমরা, আমরা ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করব, হ্যাঁ। তাহলে আমরা একটা রক্তকণিকা নিছি, আমরা একটা আমরা একটা সেন্ট্রিফিউগাল যন্ত্র নিছি। সেন্ট্রিফিউগাল যন্ত্রে কি নিছি? রক্ত নিছি, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল যন্ত্রে রক্ত নিছি। তাহলে সেন্ট্রিফিউগাল যন্ত্র ভাই কিভাবে কাজ করে? সেন্ট্রিফিউগাল যন্ত্র কিভাবে কাজ করে? যে সেন্ট্রিফিউগাল যন্ত্র হচ্ছে কি, কতগুলা টেস্ট টিউব নেওয়া হয়, টেস্ট টিউব নেওয়া হয়, টেস্ট টিউবটা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে চারদিকে ঘুরে, একটা নির্দিষ্ট অক্ষ কেন্দ্র করে এটা প্রচন্ড জোরে হচ্ছে টেস্ট টিউবটা ঘুরে, ঠিক আছে। আমার হাতের এপাশ দিয়ে প্রচন্ড জোরে হচ্ছে টেস্ট টিউবটা ঘুরে। তাহলে প্রচন্ড জোরে যখন টেস্ট টিউবটা ঘুরে সেন্ট্রিফিউগাল যন্ত্রে, তখন হচ্ছে রক্তটা এই টেস্ট টিউবের ভিতরে যেটা ছিল, এই রক্তটা কি হয়? রক্তটা হচ্ছে তোমার দুইটা মেইন লেয়ারে বিভক্ত হয়। 55% অংশ উপরে এটা হচ্ছে প্লাজমা, আর নিচের 45% হচ্ছে এটা হচ্ছে তোমার রক্ত কণিকা। রক্তকণিকা, রক্তকণিকার ভিতরে সব থেকে বেশি পরিমাণে থাকতেছে কোনটা? সব থেকে বেশি পরিমাণে থাকতেছে হচ্ছে আরবিসি, আরবিসি বা হচ্ছে লোহিত রক্তকণিকা। আরবিসি 44% রেড ব্লাড সেলস, আর 1% হচ্ছে হোয়াইট ব্লাড সেলস এবং হচ্ছে প্লাটিলেটস, ঠিক আছে, হোয়াইট ব্লাড সেলস এবং হচ্ছে প্লাটিলেটস। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? এ পর্যন্ত ক্লিয়ার কিনা এবং মুখস্থ হয়েছে কিনা আমাকে একটু বলো, এ পর্যন্ত মুখস্থ হয়েছে কিনা? যে সেন্ট্রিফিউগাল যন্ত্রে আমরা যখন একটা টেস্ট টিউবের ভিতর রক্তকে ঘুরাই, তখন রক্তটা দুইটা ভাগে ভাগ হয়। সেন্ট্রিফিউগাল যন্ত্র কিভাবে কাজ করে? একটা অক্ষ কেন্দ্র করে এর চারদিকে হচ্ছে আমরা টেস্ট টিউবটাকে যখন প্রচন্ড বেগে ঘুরাই এই অক্ষের চারদিকে, তখন হচ্ছে এই টেস্ট টিউবের ভিতরে একটা অংশ উপরে 55% অংশ যেটা হচ্ছে প্লাজমা বা হচ্ছে রক্তরস, আর নিচের দিকের অংশ যেটা লাল দেখা যাচ্ছে গাঢ় অংশ, সেখানে থাকে হচ্ছে রক্তকণিকা, ঠিক আছে, রক্তকণিকা। রক্তকণিকা, এবার রক্তকণিকার ভিতরে তো অনেকগুলো রক্তকণিকা আছে, এর ভিতরে 44% অংশ এটা হচ্ছে আমাদের আরবিসি বা হচ্ছে লোহিত রক্তকণিকা, আর 1% হচ্ছে ডাব্লিউবিসি, ঠিক আছে, 1% হচ্ছে ডাব্লিউবিসি। ওকে, 1% হচ্ছে এখানে ডাব্লিউবিসি এবং হচ্ছে প্লাটিলেটস, ঠিক আছে, 1% হচ্ছে ডাব্লিউবিসি এবং হচ্ছে প্লাটিলেটস। ওকে, বাট একটা জিনিস তোমাদের মনে খটকা লাগতে পারে,
একটা জিনিস তোমাদের মনে খটকা লাগতে পারে, সেই খটকাটা আমি একটু দূর করি। ঠিক আছে, যেমন এটাও তো সেন্ট্রিফিউজ যন্ত্র, ঠিক আছে, এটাও হচ্ছে সেন্ট্রিফিউজ যন্ত্র। দেখো এটাও সেন্ট্রিফিউজ যন্ত্র। এখানেও এই যে এখানে যে থাকগুলো আছে, এখানে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো হচ্ছে টেস্ট টিউবটাকে রাখার জন্য। ঠিক আছে, এই যে এই অংশগুলা হচ্ছে টেস্ট টিউবটাকে রাখার জন্য। এইটার ভিতরে হচ্ছে টেস্ট টিউবটাকে রেখে এটাকে ঘোরানো হয়। এই যে দেখো এখানে সাইন দেখা যাচ্ছে, দেখছো সাইন, সাইন মানে কি এদিক থেকে এদিকে ঘোরানো হচ্ছে। ঠিক আছে, এই যে এই থাকগুলার ভিতরে তোমার হচ্ছে যে টেস্ট টিউবটা রাখার পরে, টেস্ট রাখার পর এখান থেকে এদিকে ঘোরানো হচ্ছে। ঠিক আছে, ঘোরানো হচ্ছে। ঘোরানোর পর একটা জিনিস দেখো খেয়াল করে, একটা জিনিস এখানে দেখো খেয়াল করে, যে এই জায়গায় একটা কথা লিখছে, একটা কথা লিখছে যে বাফি কোট। ঠিক আছে, একটা কথা লিখছে হচ্ছে বাফি কোট, বাফি কোট, একটা কথা লিখছে এরিথ্রোসাইটস বা হচ্ছে রেড ব্লাড সেল। ঠিক আছে, বাফি কোট, বাফি কোট, ঠিক আছে, বাফি কোট। তো এই বাফি কোটটা মেইনলি তুমি মনে রাখবা যে এখানে মেইনলি হচ্ছে ডাব্লিউবিসি। ঠিক আছে, ডাব্লিউবিসি বা হচ্ছে শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি বা হচ্ছে শ্বেত রক্তকণিকা। ডাব্লিউবিসির ফুল মিনিংস কি এগুলো আমি একটু পরে লিখে দিব। ঠিক আছে, এখন লিখে রাখো ডাব্লিউবিসি, নোট করার সময় ডাব্লিউবিসি বা হচ্ছে শ্বেত রক্তকণিকা গুলা মেইনলি এই বাফি কোট তৈরি করে। ঠিক আছে, একটা কোট, একটা লেয়ার তৈরি হয়, এই জায়গায় সাদা একটা লেয়ার তৈরি হয়। দেখো খেয়াল করো, এই জায়গায় সাদা একটা লেয়ার তৈরি হয়েছে। ঠিক আছে, সাদা একটা লেয়ার তৈরি হয়েছে, উপরে হলুদ প্লাজমা, উপরে হলুদ প্লাজমা, এটা হচ্ছে 55%। নিচের লাল অংশটা, লাল অংশটা এবং এখানে মাঝখানে একটা সাদা অংশ আছে। ঠিক আছে, লাল অংশ, মাঝখানে একটা সাদা অংশ, সাদা অংশে মেইনলি ডাব্লিউবিসি থাকে। ডাব্লিউবিসি লিখে রাখো বা শ্বেত রক্তকণিকা, আমি পরে সুন্দর করে আবার নোট করে দিব, হোয়াইট ব্লাড কর্পাসুলাস বা সেল, এটা আমি লিখে দিব। তাহলে এখানে সাদা যে অংশটা, যেখানে শ্বেত রক্তকণিকাটা থাকতেছে, এই সাদা অংশটা শ্বেত রক্তকণিকা। তাহলে এটা হচ্ছে রক্তকণিকারই পার্ট। তারপর সম্পূর্ণ রক্তকণিকা হচ্ছে 45%। এর ভিতরে কিন্তু এই সাদা অংশটাও চলে আসে। যেহেতু এখানে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি থাকে, এজন্য এটাকে আমরা হচ্ছে বাফি কোট বলি। ঠিক আছে, এটা তোমরা হচ্ছে পরবর্তী লেভেলে গিয়ে জানবা, বাট এই স্লাইডে এই জিনিসটা লেখা আছে যেটা ক্লিয়ার না। ঠিক আছে, অনেকে বুঝতে পারে না যে বাফি কোট জিনিসটা কি আসলে। তাহলে তুমি মনে রাখবা কি যে বাফি কোট হচ্ছে মেইনলি এমন একটা, এই জায়গায় একটা লেয়ার থাকে যে জায়গায় ডাব্লিউবিসি বা হচ্ছে শ্বেত রক্তকণিকা গুলা মেইনলি অবস্থান করতেছে। আর নিচের দিকে লাল অংশ, এখানে তোমার তো এরিথ্রোসাইটস বা রেড ব্লাড সেল এগুলো অবস্থান করতেছে। এটা আমি ব্যাখ্যা করব, এটা আমি আবার নোট করে দিব, এটা লাগবে না আপাতত। তাইলে কি হলো, আমি আবার একটু রিক্যাপ করি, এই জায়গায়। আচ্ছা, মাহিমা বলছে ভাইয়া আজকে কমেন্ট পড়তেছেন কিনা? হ্যাঁ, কমেন্ট পড়বো তো, কমেন্ট পড়লে তো মানে টাইম পাই না ক্লাস নিয়ে, বুঝো নাই? আচ্ছা, সবার কমেন্ট দেখতেছি আমি, কারো বুঝতে সমস্যা হলে আমি তার কমেন্ট, ওই যে মঞ্জিলা কমেন্ট করছে, সুরায়া কমেন্ট করছে, ঠিক আছে, সবাই কমেন্ট করতেছে। তাহলে এই যন্ত্র, এটা হচ্ছে সেন্ট্রিফিউজ যন্ত্র, এটা নোট করার দরকার নাই, তুমি জাস্ট খাতায় লিখে রাখো সেন্ট্রিফিউগাল যন্ত্র, যেটা তোমার বইতে রাখা আছে সেন্ট্রিফিউগাল যন্ত্র। ছবি আঁকারও দরকার নাই, ছবিটা এরকম দেখতে, অনেকটা এরকম দেখতে। ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল যন্ত্র। এই যে এখানে টেস্ট টিউব রেখে এটাকে চারদিক দিয়ে ঘোরানো হয়। ঠিক আছে, সবাই মুখস্থ হয়ে যাবে, সবাই মুখস্থ করে ফেলো এই জিনিসটা। তাহলে সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘোরানো হয়, ঘোরাইলে উপরে 55% অংশ এটা হচ্ছে প্লাজমা বা হচ্ছে রক্তরস, বেশি অংশ, রক্ত তো তরল, তরল, আর তাহলে তরল অংশটা বেশি থাকবে। তুমি খেয়াল করো, চিন্তা করো, রক্ত তো কমপ্লিটলি তরল, ফ্লুইড কানেকটিভ টিস্যু, তরল যোজক কলা। ঠিক আছে, তাহলে এই যেহেতু তরল যোজক কলা, ঠিক আছে, তাহলে এই জায়গায় আমার 55% থাকবে কি, 55% থাকবে হচ্ছে প্লাজমা বা হচ্ছে রক্তরস। আর 45% থাকবে হচ্ছে, 45% থাকবে হচ্ছে তোমার কি, 45% থাকবে হচ্ছে আমাদের রক্তকণিকা। এর ভিতরে, রক্তকণিকার ভিতরে আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে, প্লাটিলেটস আছে, এগুলো আমি তোমাদেরকে বলবো। মেনলি বাফিকুটে মেনলি ম্যাক্সিমাম অংশ থাকে হচ্ছে ডাব্লিউবিসি, আর আরবিসি তো থাকতেছে, যেটা 45%। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তাহলে এখন অনেকের প্রশ্ন আসতে পারে একটা জায়গায় যে ভাই এটা তো
ফ্লুইড, তরল, ঠিক আছে, বাট এটা কানেকটিভ টিস্যু কেন? ঠিক আছে, কেন ব্লাড কানেকটিভ টিস্যু? ঠিক আছে, কারণ হচ্ছে যে তুমি চিন্তা করো রক্ত, ঠিক আছে, রক্ত কি পরিবহন করে? রক্তের ভিতর দিয়ে তোমার অক্সিজেন যায়, পুষ্টি উপাদান যায়, ঠিক আছে, এই অক্সিজেন পুষ্টি উপাদান কিন্তু দেহের সমগ্র অঙ্গ প্রত্যঙ্গেই যায়, ঠিক আছে, দেহের সমগ্র অঙ্গ প্রত্যঙ্গেই যায়। তাহলে আমি এটা বলতে পারি না যে রক্তটা আসলে সবার সাথেই কানেক্টেড, আমার সকল অঙ্গ প্রত্যঙ্গ, আমার লাঙের ভিতরে রক্ত যাচ্ছে, আমার কিডনির ভিতরে রক্ত যাচ্ছে, তাহলে সবাইকে সে কি করতেছে? সবাইকে সে হচ্ছে কানেক্ট করতেছে, দেহের বিভিন্ন পার্টকে, ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, ঠিক আছে, আমার ব্রেন, আমার হার্ট, ঠিক আছে, আমার হার্ট কি, হার্ট এখানে দেখাচ্ছি কেন, আমার ব্রেন, আমার হার্ট, ঠিক আছে, আমার ধরো তোমার লিভার, তারপর হচ্ছে আমার কিডনি, সব কিছুকেই রক্ত হচ্ছে কানেক্ট করতেছে। কিভাবে? যে সব অঙ্গের ভিতর দিয়ে তো রক্ত যাচ্ছে, এবং এই রক্ত কি পরিবহন করতেছে? অক্সিজেন পরিবহন করতেছে, এই রক্ত হচ্ছে পুষ্টি উপাদান পরিবহন করতেছে, ঠিক আছে। এজন্য এটাকে বলা হয় কি, এজন্য রক্তকে বলা হয় এক ধরনের কানেকটিভ টিস্যু, রক্তটাকে বলা হয় এক ধরনের কানেকটিভ টিস্যু, এবং রক্তটা হচ্ছে তরল, এজন্য এটা বলা হয় ফ্লুইড, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল যন্ত্র। এই একটা জিনিস তোমাদের বুঝতে একটু কষ্ট হইতে পারে, এটা আমি তোমাদেরকে বললাম এই জায়গায়। আচ্ছা আচ্ছা, ওকে, ওকে। এখন আমাদের বইতে চলো একটু খেয়াল করি, আমরা আমাদের বইটা একটু দেখি, ঠিক আছে, আমরা বইটা একটু দেখি। এই যে, তাহলে আমাদের বইতে একটা কথা প্রথমে বলছে যে ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্বে, ঠিক আছে, 1628 খ্রিস্টাব্দে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন, ঠিক আছে, রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, আর খেয়াল করো আরেকটা কথা প্রথমে এখানে বলছে যে রক্ত সংবহন তন্ত্র কাকে বলে, রক্ত সংবহন তন্ত্র কাকে বলে, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমরা একটু লিখি, তোমাদেরকে নোট করাই দিই, কারণ অনেকের হচ্ছে নোট করতে সমস্যা হয়। তাহলে এই পর্যন্ত তো ক্লিয়ার, রক্ত তরল যোজক কলা, কারণ রক্ত আমার সমগ্র অঙ্গ প্রত্যঙ্গের ভিতর দিয়ে পরিবাহিত হচ্ছে, এবং সে হচ্ছে তোমার অক্সিজেন, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ নিউট্রিশন, ঠিক আছে, পুষ্টি পদার্থ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ নিউট্রিশন বা হচ্ছে পুষ্টি পদার্থ, এই বিষয়গুলো হচ্ছে, এই জিনিসগুলো এক অঙ্গ থেকে আরেক অঙ্গ, এক সিস্টেম থেকে আরেক সিস্টেম, মানে সমগ্র দেহে সব অঙ্গগুলোকে সে কানেক্ট করতেছে, কারণ সে সব জায়গাতেই যায়। এই জন্য এটা হচ্ছে তরল যোজক কলা, কানেকটিভ টিস্যু, এই জন্য এটা হচ্ছে কানেকটিভ টিস্যু, ঠিক আছে, কানেকটিভ টিস্যু। ওকে, দেন রক্ত, রক্ত যেহেতু ফ্লুইড, তরল, আবার দেহের সমগ্র অঙ্গ প্রত্যঙ্গে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, কানেকটিভ টিস্যু। আর রক্তটাকে আমি যদি মেইনলি দুইটা ভাগে ভাগ করতে চাই, মেইন দুইটা ভাগে যদি আমি ভাগ করতে চাই, তাহলে মেইন দুইটা ভাগে ভাগ করলে তোমার হচ্ছে যে ম্যাক্সিমাম অংশ সেন্ট্রিফিউগাল যন্ত্র নিলে উপরের দিকে ম্যাক্সিমাম অংশ 55% রক্তরস বা হচ্ছে প্লাজমা, আর আরেকটা থাকে হচ্ছে রক্তকণিকা, রক্তকণিকা, ঠিক আছে, রক্তকণিকা। আপাতত রক্তকণিকা লিখে রাখো, এটা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি লিখে রাখো, আমি এগুলা পরবর্তী ব্যাখ্যা করতেছি এগুলা কি, আরবিসি, ডাব্লিউবিসি এবং হচ্ছে প্লাটিলেটস, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেটস, রক্তকণিকার ভিতরে এই বিষয়গুলো আপাতত লিখে রাখো। প্লাটিলেটস বা হচ্ছে তোমার অনুচক্রিকা, আরবিসি, ডাব্লিউবিসি, ঠিক আছে। আমি যদি মেইনলি দুইটা ভাগে রক্তকে ভাগ করতে চাই, বা দুইটা স্তরে ভাগ করতে চাই, ঠিক আছে, রক্তরস বা প্লাজমা এবং হচ্ছে রক্তকণিকা, রক্তকণিকা, ঠিক আছে। আর যেই যন্ত্রের ভিতরে ঘোরাই, একটা অক্ষকে কেন্দ্র করে একটা যন্ত্র চারটে ঘোরায়, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল যন্ত্র, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল যন্ত্র, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল যন্ত্র। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, কয়েকটা জিনিস আসলে নোট করানোর কিছু নাই, যেমন অনেকে বলো যে ভাইয়া এগুলো একটু লেখায় দেন, তো এগুলো লেখা দিতে গেলে তো আসলে আমি এই চ্যাপ্টার তো মানে 1 মাসেও শেষ করতে পারবো না। যেমন দেখো যে রক্ত সংবহন তন্ত্র কাকে বলে, ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখার জিনিস, একটু বুঝে বুঝে মনে রাখার জিনিস, রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে, রক্ত এবং হচ্ছে সংবহন তন্ত্র। যেমন সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র এই জিনিস দ্বারা কি বোঝাচ্ছে আসলে, যে সংবহন হচ্ছে, রক্তটা সংবহন হচ্ছে এক জায়গা থেকে, দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সংবহন হচ্ছে। তাহলে এই জায়গায় আসলে কারা কাজ করে, মেইনলি কারা কাজ করে, মেইনলি কারা কাজ করে এই জায়গায়? তাহলে তুমি চিন্তা করো, আমার আমার
একটা শরীর, আমি যদি একটা নর্মাল হিউম্যান বডি চিন্তা করি, ঠিক আছে, আমি যদি নর্মাল একটা হিউম্যান বডি ধরে চিন্তা করলাম, ঠিক আছে, এটা জাস্ট একটা ছবি আঁকলাম, কেউ হাসিও না, নর্মাল একটা ছবি আঁকলাম, ঠিক আছে, নর্মাল একটা ছবি আঁকলাম, ঠিক আছে, এটা হাসার কিছু নাই, এটা নর্মাল ছবি, ঠিক আছে, একটা মানুষ। তাহলে মানুষের ধরো একটা জায়গায় হৃৎপিণ্ড আছে, ঠিক আছে, একটা মানুষের একটা জায়গায় হৃৎপিণ্ড আছে, ঠিক আছে, এটা নিয়ে হাসার কিছু নাই। ধরো আমি দাঁড়ায় আছি, ঠিক আছে, আমি দাঁড়ায় আছি, আমার ধরো এই জায়গায় হৃৎপিণ্ড আছে, ঠিক আছে, হৃৎপিণ্ড আছে, ওকে। দেন হৃৎপিণ্ডের ভিতরে কিন্তু রক্ত আসে, হৃৎপিণ্ডের ভিতরে কি আসে, হৃৎপিণ্ডের ভিতরে তোমার হচ্ছে রক্ত আসে, রক্ত আসে। দেন হৃৎপিণ্ডের ভিতরে যে রক্ত আসে এগুলো হচ্ছে মেইনলি আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে, এগুলো মেইনলি হচ্ছে শিরা দিয়ে আসে, শিরা দিয়ে আসে, এগুলো শিরাগুলো অনেক নাম আছে, এগুলো আমরা পরে পড়বো। হৃৎপিণ্ডের ভিতরে রক্ত আসে শিরা দিয়ে। দেন হৃৎপিণ্ড থেকেও কিন্তু রক্ত বের হয়ে যায়, ধমনী দিয়ে রক্তগুলা বের হয়ে যায়, ঠিক আছে। এবং প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা ধমনী থাকে। ধরো এই জায়গায় কিডনি আছে, তাহলে এখানে একটা ধমনী যাবে। এই জায়গায় তোমার তোমার অন্ত্র নাড়িভুঁড়ি আছে, এই জায়গায় তোমার মানে হচ্ছে তোমার ধমনী যাবে, ঠিক আছে। তাহলে আমার রক্তগুলা কিন্তু হৃৎপিণ্ডে যায়, ঠিক আছে, সব রক্ত কিন্তু হৃৎপিণ্ডে যায়, হৃৎপিণ্ডে যায় এবং শিরা দিয়ে যায়, ঠিক আছে। মানে দেওয়া চিন্তা করো, তোমার শরীর থেকে শরীরের সমগ্র রক্ত কিন্তু তোমার হৃৎপিণ্ড হয়ে যায়, হৃৎপিণ্ড হয়ে যায়। এবং এই হৃৎপিণ্ড হয়ে যাওয়ার সময় এখানে কয়েকটা জিনিস থাকে, ধমনী থাকে, শিরা থাকে, কৌশিক জালিকা থাকে, ঠিক আছে, ধমনী থাকে, শিরা থাকে, কৌশিক জালিকা থাকে। তাহলে ধমনী, শিরা, কৌশিক জালিকা, ঠিক আছে, এগুলো হচ্ছে কি মেনলি রক্তবাহিকা, ঠিক আছে, রক্তবাহিকা মানে এগুলো রক্তকে বহন করে। তার মানে আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড এটা হচ্ছে আমাদের এই রক্ত সংবহন তন্ত্র বা রক্তটাকে পরিবহন করার একটা পার্ট, ঠিক আছে, রক্তটাকে পরিবহন করা বা রক্ত সংবহন তন্ত্রের একটা অঙ্গ বা হচ্ছে একটা পার্ট হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। দেন হৃৎপিণ্ডের ভিতরে রক্ত আসতেছে, আবার হৃৎপিণ্ড থেকে রক্ত চলে যাচ্ছে, ঠিক আছে, রক্ত আসতেছে, আসার সময় হৃৎপিণ্ডে যখন রক্ত আসতেছে তখন হৃৎপিণ্ডে আসতেছে তোমার মেনলি এই শিরাগুলো তখন হেল্প করতেছে, ঠিক আছে। আমি এগুলা বিস্তারিত ব্যাখ্যা করবো যখন আমরা একটু পরে যাব, মোটামুটি বেসিক আমরা জেনে নেই, এই শিরার সবগুলোর নাম আমরা আলাদা করে পড়বো। দেন শিরা, দেন আবার হৃৎপিণ্ড থেকে রক্তটা বের হয়ে যাচ্ছে, এই জায়গায় আমার ধমনী হেল্প করতেছে, ধমনী হেল্প করতেছে। তারপর তোমার ধরো এই ধমনী দিয়ে তোমার কিডনিতেও রক্ত যাচ্ছে, ধমনী দিয়ে অন্ত্র নাড়িভুঁড়ি এই জায়গাতেও যাচ্ছে, লিভার টিভার যত অঙ্গ আছে সব জায়গাতে যাচ্ছে। আবার এখানে কৌশিক জালিকাও আছে, আমি পরে ব্যাখ্যা করবো এগুলা। তাহলে এই ধমনী, শিরা, কৌশিক জালিকা এগুলা মেইনলি হচ্ছে বিভিন্ন রক্তবাহিকা, রক্তবাহিকা। আর সবার সেন্টারে থাকতেছে আমাদের হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক আছে। তাহলে এই ধমনী, শিরা, কৌশিক জালিকা এগুলো সব রক্তবাহিকা, ঠিক আছে, ধমনী, শিরা, কৌশিক জালিকা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ধমনী, শিরা, রক্তবাহিকা, ধমনী, শিরা, রক্তবাহিকা, এসব রক্তবাহিকা, ধমনী, শিরা, কৌশিক জালিকা এগুলো হচ্ছে রক্তবাহিকা। আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড, ঠিক আছে। এই বিষয়টা মিলে হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র। তাহলে হৃৎপিণ্ডের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে, ঠিক আছে, রক্তগুলো আসতেছে ধরো একটা শিরা দিয়ে, ধরো এখানে শিরার নাম আছে, অনেক কিছু আছে, শিরা দিয়ে, শিরা দিয়ে ঢুকতেছে, ঠিক আছে, আমরা এতটুকু মনে রাখি। দেন হৃৎপিণ্ড থেকে বের হয়ে আসতেছে বিভিন্ন ধমনী দিয়ে, এগুলোর নাম আছে আলাদা, আমরা এখন পড়বো না, পরে পড়বো। তাহলে এই ধমনী, শিরা আবার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কৌশিক জালিকাও আছে, কৌশিক জালিকাও আছে, ঠিক আছে, ধমনী আছে, তাহলে নোট করতে পারতেছো তো, ধমনী আছে, শিরা আছে, কৌশিক জালিকা আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কি রক্তবাহিকা, ঠিক আছে। আর আমাদের থাকতেছে হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। তাইলে এই জায়গায় আমি যদি বলি, তাহলে আমাদের রক্ত সংবহন তন্ত্রে থাকে কি কি জিনিস থাকে, আমাদের হৃৎপিণ্ড থাকে, ঠিক আছে, আমাদের হৃৎপিণ্ড থাকে, হৃৎপিণ্ড থাকে এবং হচ্ছে আমাদের রক্তবাহিকা থাকে, ঠিক আছে, রক্তবাহিকা থাকে। তাহলে হৃৎপিণ্ড এবং হচ্ছে রক্তবাহিকা, হৃৎপিণ্ড এবং হচ্ছে রক্তবাহিকা, ধমনী, রক্তবাহিকার ভিতরে ধমনী, শিরা, কৌশিক জালিকা এই সবগুলা মিলে আমাদের দেহের ভিতরে হচ্ছে রক্তটাকে পরিবহন করে, ঠিক আছে, রক্তটাকে পরিবহন করে। আচ্ছা, ইমরান হোসেন বলতেছে ভাইয়া কৌশিক জালিকা কোন স্থানে থাকে, ঠিক আছে, কৌশিক জালিকা বা ক্যাপিলারিস কোন জায়গায় থাকে। মেইনলি এই বিষয়টার ব্যাখ্যা আমি তোমাকে
লাস্ট এই চ্যাপ্টারটা পড়ানোর যখন পড়ায় একদম লাস্টের দিকে যাব তখন দিব। বাট আপাতত তুমি মনে রাখো এগুলো হচ্ছে মেইনলি তোমার হচ্ছে যখন একটা অঙ্গের ভিতরে ধমনী ঢুকে, একটা অঙ্গের ভিতরে ধমনী ঢুকে এবং অঙ্গ থেকে যখন শিরাটা বের হয়, এটা একটু জটিল কেস, একটু যখন আমি পরের দিকে চলে যাব তখন আমি তোমাকে বুঝাবো। বাট আপাতত মনে রাখো যে এখানে ধমনী শিরা, ঠিক আছে, এদের মাঝখানের একটা জায়গায় তোমার কৌশিক জালিকা থাকবে। ঠিক আছে, ধমনী শেষ হলো, একটা অঙ্গে গিয়ে শিরা বের হলো, এদের মাঝামাঝি একটা পজিশনে আমার কৌশিক জালিকা অবস্থান করবে, যেটা আমি আরো ক্লিয়ারলি তোমাকে ব্যাখ্যা করব একটু পরে গিয়ে। আপাতত মনে রাখো যে ধমনী শিরা কৌশিক জালিকা এগুলো থাকে এবং এগুলা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে থাকে, কৌশিক জালিকা থাকে, আপাতত এটা মনে রাখো। ঠিক আছে, যখন আমি কৌশিক জালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন এটা ব্যাখ্যা করব। তাহলে ধমনী শিরা এবং কৌশিক জালিকা, ঠিক আছে, তাহলে ধমনী শিরা এবং কৌশিক জালিকা এগুলা হচ্ছে আমাদের দেহের ভিতরে থাকে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এগুলো অবস্থান করে। তাহলে এতটুকু মনে রাখো, ঠিক আছে। হ্যাঁ, এতটুকু মনে রাখো, দেন আমি আবার বিস্তারিত ব্যাখ্যা করব। ঠিক আছে, ধমনী শিরা এবং কৌশিক জালিকা বিস্তারিত ব্যাখ্যা করব। ঠিক আছে, আমাদের দেহের ভিতরে এতটুকু এখন মনে রাখো যে আমাদের দেহের ভিতরে ধমনী থাকে, শিরা আছে, কৌশিক জালিকা আছে, এগুলো সবগুলো রক্তবাহিকা, রক্তকে পরিবহন করে। আর এদের মাঝখানে কাজ করে হচ্ছে আমার হৃৎপিণ্ড। ঠিক আছে, মাঝখানে কাজ করে হচ্ছে আমাদের কি, হৃৎপিণ্ড। আচ্ছা, তাহলে রক্ত সংবহন তন্ত্র কি থাকে লিখে ফেলো, রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত। ঠিক আছে, রক্তবাহিকা সমৃদ্ধ এবং হচ্ছে হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে বলা হয় হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, তাকে বলা হয় হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও, আমি কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবো একটু পরে। ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র। তাহলে এই জায়গায় রক্ত বাহিকা সমৃদ্ধ হয় এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়। রক্ত বাহিকা থাকে, ধমনী, শিরা, কৌশিক জালিকা এগুলো থাকে এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়। যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশ সঞ্চালিত হয় তাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র। ক্লিয়ার, লিখে ফেলছো সুন্দর করে। এটা ক নাম্বারের প্রশ্ন আসবে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে ক নাম্বারের প্রশ্ন আসবে যে রক্ত সংবহন তন্ত্র কাকে বলে। এটা হচ্ছে তোমার ক নাম্বারের প্রশ্ন। তাহলে তখন আসলে তুমি এটা বলবা যে রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত। সুন্দর করে লিখে ফেলো, নোট করে ফেলো যাদের নোট করার ইচ্ছা। রক্তবাহিকা হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। এটা হচ্ছে ক, জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে, এটা আসবে। তারপরে হচ্ছে একটা অবজেক্টিভ আসবে, তুমি লিখে ফেলো তাহলে এটা, যে একজন ব্রিটিশ চিকিৎসক ছিল, একজন ইংল্যান্ডের চিকিৎসক ছিল, তার নাম হচ্ছে উইলিয়াম হার্ভে। ইংল্যান্ডের চিকিৎসক ছিল যার নাম হচ্ছে উইলিয়াম হার্ভে। সে 1628 খ্রিস্টাব্দ, তারিখটা মনে রাখতে পারলে সমস্যা নাই, তারিখ মনে রাখতে হবে না। তাহলে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন। তাহলে ব্রিটিশ চিকিৎসক মানে ব্রিটিশ মানে হচ্ছে ইংল্যান্ডের অধিবাসী একজন চিকিৎসক, তার নাম হচ্ছে উইলিয়াম হার্ভে। ঠিক আছে, বানানটা খেয়াল করো, উইলিয়াম হার্ভে সর্বপ্রথম মানুষের রক্ত সংবহন সম্পর্কে ধারণা দিয়েছেন। ঠিক আছে, ধারণা দিয়েছেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। ওকে, তাহলে রক্ত সংবহন তন্ত্র কি, আমি আশা করি তোমরা নোট করতে পারছো, সুন্দর করে লিখতে পারছো যে রক্ত বাহিকা সমৃদ্ধ এবং হচ্ছে হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত। লিখে ফেলো, না পড়লে লিখে ফেলো এবং আমার সাথে সাথে বলো। তুমি যদি বলো, লেখার থেকে এটা বেশি ইফেক্টিভ। আমার সাথে সাথে তুমি যদি বলো তাহলে তোমার এখনই মুখস্থ হয়ে যাবে, ক্লাসে মুখস্থ হয়ে যাবে। এটা আরো বেশি ইফেক্টিভ। ঠিক আছে, এটা বেশি ইফেক্টিভ যে রক্ত বাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। আর ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে, ঠিক আছে, ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে তোমার হচ্ছে যে 1628 খ্রিস্টাব্দে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসো। তাহলে এই জায়গায় কি বলছি আবার একটু রিক্যাপ করি, মুখস্থ হয়ে যাবে সবার। ঠিক আছে, হ্যাঁ, খেয়াল করো আবার। তাহলে এই জায়গায় আমি কি বলছি যে এই জায়গায় আমাদের হৃৎপিণ্ডটা থাকতেছে। ঠিক আছে, এটা যা একটা প্রতীকী চিত্র আঁকছি যে এটা একটা হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ড থাকবে রক্ত সংবহন তন্ত্রে, আর এখানে ধমনী, শিরা, কৌশিক জালিকা এই বিষয়গুলো থাকবে। ধমনী, শিরা, কৌশিক জালিকা আপাতত মনে রাখো, কোনটা কই যায় এটা মাথায় প্রেশার নেওয়ার দরকার নেই। আমি যখন বলবো ধমনী নিয়ে আলাদা আলোচনা করব, শিরা নিয়ে আলাদা আলোচনা করব, কৌশিক জালিকা নিয়ে আলাদা আলোচনা করব, তখন এটা চিন্তা করবো। বাট আপাতত মনে রাখো।
যে ধমনী, শিরা, কৌশিক জালিকা এরকম বিভিন্ন রক্তবাহিকা থাকে। রক্তবাহিকা এই দুইটা মিলে আমার তৈরি করবে কি রক্ত সংবহন তন্ত্র। আর ব্রিটিশ চিকিৎসকের নামটা কি? ব্রিটিশ চিকিৎসকের নাম হচ্ছে উইলিয়াম হার্ভে। ঠিক আছে, 1628 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে এই রক্ত সংবহন পদ্ধতি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিছেন। ঠিক আছে, সর্বপ্রথম ধারণা দিছেন। আচ্ছা, তারপরে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা লিখি, চলো। যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কতটুকু রক্ত থাকে? প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে, প্রাপ্তবয়স্ক মানুষের দেহে, প্রাপ্তবয়স্ক মানে তার বয়স হয়েছে মোটামুটি 18 বছর তো হয়েছে। ঠিক আছে, প্রাপ্তবয়স্ক মানে হচ্ছে মোটামুটি 18 বছর তো হয়েছে, পূর্ণবয়স্ক তো সে হয়েছে। ঠিক আছে, তাহলে নর্মালি একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে সে 5 থেকে 6 লিটার রক্ত থাকবে। 5 থেকে 6 লিটার রক্ত। তাহলে 1 লিটার রক্ত, 1 লিটার বললে তুমি আসলে 1 লিটার বা 1 কেজি তুমি অনেকটা একই রকম চিন্তা করতে পারো। 1 লিটার ইজ ইকুয়াল টু 1 কেজি। তাহলে 5 থেকে 6 লিটার মানে হচ্ছে 5 থেকে 6 কেজি। ঠিক আছে, 5 থেকে 6 লিটার রক্ত থাকে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে। হ্যাঁ, ক্লাস শেষে মোটিভেশন দেন। ওকে, ঠিক আছে সুরাইয়া, ক্লাস শেষে মোটিভেশন দিব। বাট মোটিভেশন জিনিসটা আসলে খুবই টেম্পোরারি একটা জিনিস। এখন দেখো, তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা। তোমার বাবা মা তোমাকে বলছে পড়াশোনা করতে, তোমার স্বপ্ন হচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা এরকম ভালো কোনো ভার্সিটিতে পড়া। ঠিক আছে, তোমারও স্বপ্ন, তোমার বাবা মাও এটা চায়। ঠিক আছে, এছাড়া তোমার লাইফে আর কোনো অপশন নাই। ঠিক আছে, এখন তো কেউ গিয়ে রিক্সা চালাবে না। ঠিক আছে, এখন তো কেউ গিয়ে কোনো কলেজের বুয়া বা আয়া হবে না। সবার ইচ্ছা হচ্ছে যে সে তার লাইফে সাকসেসফুল হবে। তার মানে লাইফে সাকসেসফুল হইতে গেলে তার একটা কেরিয়ার চুজ করতে হবে। অনেকের ইচ্ছা সে ডাক্তার হবে, অনেকের ইচ্ছা ইঞ্জিনিয়ার হবে, অনেকের ইচ্ছা চিকিৎসক হবে, মানে শিক্ষক হবে, অনেকের ইচ্ছা অন্য কোনো সেক্টরে গিয়ে সে ভালো করবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে পড়াশোনা করতে হবে। এখানে মানে সেকেন্ড কোনো অপশন নাই যে পড়াশোনা ছেড়ে দিলে তুমি কি করবা। তোমার তাহলে তো অন্য কিছু করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, দোকানপাট করতে হবে। ঠিক আছে, এইসব করতে হবে। এইসব কাজ তো আর তুমি করতে যাবা না। ঠিক আছে, তাহলে যেহেতু করতে যাবা না, তাহলে তোমার এই জায়গায় পড়াশোনা করতে হবে। পড়াশোনার ভিতরে আবার কম্পিটিশন, যে সিট লিমিটেড, সব জায়গায় সবাই চান্স পাবে না। তাহলে তুমি যদি পড়াশোনা না করো তুমি চান্স পাবে না। তাহলে দিন শেষে তোমার এই যে পড়াশোনা করলা এই টাইমটাও গেল, এবং হচ্ছে দিন শেষে তোমার পড়াশোনাও হইলো না। তুমি ভালো জায়গায় চান্স পাইলে না বা ভালো কিছু করতে পারলে না লাইফে। ভালো জায়গায় চান্স পাওয়া যে ভালো কিছু করা এরকম না, বাট তোমার ইচ্ছা যেহেতু ভালো ভালো জায়গায় চান্স পাওয়া, ভালো জায়গায় চান্স পাইলে মনে হয় যে মোটামুটি হ্যাঁ ভালো করতে পারবে, লাইফে সবাই ভালো করতেছে, সেক্ষেত্রে এইটা। এই জন্য হচ্ছে পড়াশোনার কোনো বিকল্প নাই, অন্তত ইন্টারমিডিয়েট লাইফে পড়াশোনার বিকল্প নাই। ইন্টারমিডিয়েট লাইফে পড়াশোনা করো, এরপরে তুমি হচ্ছে তোমার যে কোনো সেক্টর তুমি যেতে পারো। এরপর তোমার যদি মনে হয় যে ভার্সিটিতে পড়তে পারো, মেডিকেলে পড়বো, বুয়েটে পড়বো, ভালো করে পড়া থাকলে তো চান্স পাবাই। বা তোমার যদি মনে হয় না আমি অ্যাক্টর হব, ঠিক আছে, আমি খেলোয়াড় হব, ঠিক আছে, এটা হইতে পারো, যে কোনো কিছু হতে পারো। বাট ইন্টারমিডিয়েট লাইফে একটু পড়াশোনা করাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং হচ্ছে অনলাইন ফেসবুকে এই যে অনেকেই দেখছি ফেসবুকে ভিডিও থাকে যে মিমের উপর আমি এখন রাগ করবো, কারণ মিম হচ্ছে সে সারাদিনই হচ্ছে অনলাইনে থাকে। মিম, তোমার ভালোর জন্য বলতেছি, অনলাইনে কিন্তু কম থাকবা। ঠিক আছে, আমি যাতে নেক্সট টাইম তোমাকে কম টাইম অনলাইনে দেখি। ওকে, এটা তোমার ভালোর জন্য বলতেছি। কম টাইমে অনলাইনে দেখলে তোমার হচ্ছে যে তোমার মানে বেশিরভাগ টাইম তুমি ডিস্ট্রাক্টেড কম হবা। অনলাইনে আসলে হচ্ছে যে তোমার ডিস্ট্রাকশন বেশি হয়। যেমন তোমাদের টেলিগ্রামের চ্যাট গ্রুপটা আছে, তোমরা হচ্ছে সারাদিন একটার পর একটা বলতে থাকো। ওই টাইমটা তুমি যদি পড়াশোনা করো, বা ফেসবুকে যে রিলস দেখো শুধু সারাদিন দেখো, রিলস দেখলে কেন মজা লাগে, একটার পর একটা রিলস আসে, তখন তোমার মজা লাগে কেন? কারণ প্রত্যেকটা ভিডিও হচ্ছে নতুন একটা জিনিস দেখায়, তোমার মাথায় হচ্ছে ডোপামিন সিক্রেট হয়। ধরো হঠাৎ করে আমি রিলস দেখতেছি, একটার পর একটা রিলস দেখতেছি, হঠাৎ করে একটা রিলস আসলো যে নেইমার গোল করছে, এরপর আরেকটা রিলস আসছে যে সাকিব আল হাসান সেঞ্চুরি করছে, এরপর আরেকটা রিলস আসছে যে সাকিব খান একটা মুভি করছে। তুমি চিন্তা করো, একটা অল্প টাইমের ভিতরে তোমার ব্রেনে 3 প্রকারের বিভিন্ন স্টিমুলাস যাচ্ছে। তাহলে এই স্টিমুলাসগুলা তোমাকে ডোপামিন সিক্রেট করাচ্ছে তোমার ব্রেন থেকে, যেন তোমার ভালো লাগতেছে। কিন্তু এই ডোপামিনের নেশায় তুমি যখন বুঁদ হয়ে যাচ্ছ, তোমার ডোপামিনের নেশা যখন তুমি বারবার নিতে চাচ্ছ, তখন তোমার পড়াশোনাতে আর ভালো লাগতেছে না। কারণ পড়াশোনাটা একটু পেইনফুল, এবং ওইটা তোমাকে সেম লেভেলের ডোপামিন দিচ্ছে না যেই লেভেলের ডোপামিন তোমাকে ওই মুভি বা হচ্ছে কার্টুন বা হচ্ছে নাটক বা হচ্ছে কবিতা, এই জিনিসগুলো দিচ্ছে। তো এগুলো করার জন্য, সবকিছু করার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে। আপাতত ইন্টারমিডিয়েট লাইফ আমার কাছে মনে হয় যে
মানে পড়াশোনা করার জন্য সবসময় মনোযোগ থাকা উচিত। ঠিক আছে, ধরো তুমি একটা বাঁশ, ঠিক আছে, তুমি একটা এরকম একটা বাঁশ বেয়ে উপরে উঠতেছো। ঠিক আছে, এই বাঁশ বেয়ে উপরে উঠতেছো, এই বাঁশের এই লেভেলটা, মাঝখানের লেভেলটা হচ্ছে ইন্টারমিডিয়েট। ঠিক আছে, মাঝখানের লেভেলটা হচ্ছে ইন্টারমিডিয়েট কথাটার অর্থ কি? ইন্টারমিডিয়েট কথাটার অর্থ হচ্ছে মধ্যবর্তী পর্যায়। তোমার নিচের এই জায়গায়, ঠিক আছে, এই জায়গার নিচের এই জায়গাটা হচ্ছে তোমার প্রাইমারি ফেজ। এই জায়গাটা তোমার কি? এই জায়গাটা তোমার হচ্ছে প্রাইমারি এডুকেশন। এই জায়গাটা হচ্ছে তোমার প্রাইমারি এডুকেশন। ঠিক আছে, তাহলে এই তোমার লাইফ, ধরো এটা তোমার জীবন। ঠিক আছে, এটা তোমার জীবনের একটা শিক্ষার পর্যায়। তোমার জীবনের এই খুঁটিটা দ্বারা আমার তোমার শিক্ষা জীবনটাকে আমি বুঝাচ্ছি। তাহলে এই পর্যন্ত জায়গা, এটা হচ্ছে তোমার প্রাইমারি এডুকেশন বা হচ্ছে হাই স্কুলের এডুকেশন, যেটা তুমি পার করে আসছো। এখন তুমি আছো এই জায়গায়, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট বা হচ্ছে মধ্যবর্তী পর্যায়। আর এই জায়গায় এটা হচ্ছে হায়ার এডুকেশন, এই জায়গায় এটা হচ্ছে হায়ার এডুকেশন। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রাইমারি এডুকেশন পার করে ইন্টারমিডিয়েট অবস্থা তুমি আসো। ধরো তুমি একটা খুঁটি বেয়ে উপরের দিকে উঠতেছো, তুমি যদি ইন্টারমিডিয়েট থেকে খসে পড়ে যাও, তুমি কি উপরের দিকে যাবা নাকি নিচের দিকে যাবা? তুমি অবশ্যই খসে পড়ে গেলে নিচের দিকে যাবা। তার মানে তোমার হায়ার এডুকেশনের রাস্তা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তোমার হায়ার এডুকেশনের রাস্তা বন্ধ হয়ে গেছে। তো আজকের পর থেকে যাতে আমার মোটিভেশন দেওয়া না লাগে, মেন কথা হচ্ছে ভাই, তুমি ইন্টারমিডিয়েট লেভেলে পিছলাই গেলে তুমি নিচের দিকেই পড়বা, উপরের দিকে আর উঠতে পারবে না। ঠিক আছে, তো বি সিরিয়াস অ্যাবাউট এডুকেশন। আচ্ছা, যাই হোক, আমরা পড়াশোনায় ব্যাক করি। চলো, তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কতটুকু রক্ত থাকে? 5 থেকে 6 লিটার রক্ত থাকে। ঠিক আছে, এই 5 থেকে 6 লিটার রক্ত হচ্ছে দেহের মোট ওজনের 8%। দেহের মোট ওজনের 8%। দেহের মোট ওজনের 8%। ঠিক আছে, এই 5 থেকে 6 লিটার রক্ত দেহের মোট ওজনের 8%। এবং রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয়। ঠিক আছে, রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয়। রক্ত হচ্ছে তোমার সামান্য ক্ষারীয়, ঈষৎ বা হচ্ছে সামান্য ক্ষারীয়। রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। ঠিক আছে, হায়ার এডুকেশন গেলে লাভটা কি? যা পৃথিবীতে যত শিক্ষিত ব্যক্তি আছে সবাই কিন্তু হায়ার এডুকেশন নিয়ে শিক্ষিত হয়েছে। তুমি বড় কোনো ডাক্তারকে দেখো, বড় কোনো শিক্ষককে দেখো, বা হচ্ছে বড় কোনো ইঞ্জিনিয়ারকে দেখো, বা বড় কোনো প্রফেসরকে দেখো, বা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকেও দেখো, ওনারা সবাই কিন্তু হায়ার এডুকেশন নিয়েই তারপরে এত বড় হয়েছে লাইফে। তো তোমার বড় হইতে গেলে অবশ্যই তোমাকে হায়ার এডুকেশন নিতে হবে। এবং এজন্য ইন্টারমিডিয়েট লাইফটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই লাইফে তুমি যখন একবার পিছনে পড়ে যাবা তখন তুমি আসলে উপরে উঠতে পারবে না। ইন্টারমিডিয়েট লাইফে এই জন্য স্টুডেন্টরা সব থেকে বেশি হচ্ছে ডিস্ট্রাক্টেড হয় এবং সব থেকে বেশি তাদের ফিউচারটাকে নষ্ট করে দেয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই ইন্টারমিডিয়েট লাইফটা নষ্ট করা যাবে না। তাহলে এটা হচ্ছে সামান্য ক্ষারীয় মানে কি? নর্মাল নিউট্রাল পিএইচ হচ্ছে 7 থেকে কম হইলে আমরা বলি হচ্ছে অম্লীয়। 7 থেকে কম হইলে আমরা বলি কি? অম্লীয়। পিএইচ এর মান, তাহলে পিএইচ এর মান 7 থেকে বেশি হইলে আমরা বলি কি? ক্ষারীয়। ঠিক আছে, 7 কম হইলে আমরা বলি হচ্ছে অম্লীয়, 7 বেশি হইলে আমরা বলি হচ্ছে ক্ষারীয়। রক্ত যেহেতু সামান্য ক্ষারীয়, তাহলে রক্তের পিএইচ কত হবে? রক্ত যেহেতু সামান্য ক্ষারীয়, তাহলে রক্তের পিএইচ 7 থেকে একটু বেশি হবে, 7 থেকে হালকা একটু বেশি হবে। তাহলে কত হবে? 7.35 থেকে 7.45। তাহলে কতটুকু হবে? 7.35 থেকে 7.45। ঠিক আছে, এই দুইটার অ্যাভারেজ করলে দেখো, 5 আর 5 10, 4 আর 3 7 আর 8। ঠিক আছে, 7 7 14। তাইলে দুটো যদি অ্যাভারেজ করি, যোগ করে 2 দিয়ে ভাগ করি। ঠিক আছে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে তোমার কত আসবে? অ্যাভারেজ গড়ে কত আসবে? 7.40। 35 আর 45 যোগ করলে কত হয়? 80। 80 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 40। তাহলে 7.40। আর 7 7 14, 2 দিয়ে ভাগ করলে 7। তাহলে 7.40। এটা হচ্ছে আমাদের গড়ে কতটুকু পরিমাণ আমার পিএইচ থাকে? 7.40। ঠিক আছে, 7.40। ঠিক আছে, 7.40। আচ্ছা, এখন রক্তের তাপমাত্রা কতটুকু? তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু ডিগ্রি সেলসিয়াস আছে, দেখো ডিগ্রি সেলসিয়াস আছে,
ডিগ্রি সেলসিয়াস আছে, ফারেনহাইট কিন্তু নাই। ঠিক আছে, ফারেনহাইট কিন্তু নাই। ঠিক আছে, ফারেনহাইট কিন্তু নাই। এখন ঠিক আছে, ফারেনহাইট কিন্তু নাই। এখন তুমি খেয়াল করো, এই জায়গায় আমি যদি ফারেনহাইটে নেই, আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা এটা অনেকটা 98.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, ফারেনহাইটের কাছাকাছি যায়, ফারেনহাইটের কাছাকাছি যায়। ঠিক আছে, ফারেনহাইটের কাছাকাছি যায়। আর এখানে আমরা বলছি 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, তার মানে অনেকটা এটার কাছাকাছি, 98.4 ডিগ্রি ফারেনহাইট এটার কাছাকাছি। মানে ফারেনহাইটে নিলে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসটাকে ফারেনহাইটে নিলে 98.4 ডিগ্রি ফারেনহাইট এটার আশেপাশে থাকবে। মানে রক্ত হচ্ছে আমাদের দেহের যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রার মোটামুটি কাছাকাছি লেভেলেই এই তাপমাত্রাটা, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন তোমাদের জন্য কাছে প্রশ্ন আমার, এটা যে আনসার দিতে পারবে তার জন্য 30 টাকা রিচার্জ থাকবে। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন, যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিতে গেলে আমরা একটা ইকুয়েশন ইউজ করি না? সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিতে গেলে আমরা একটা ইকুয়েশন ইউজ করি, যেটা আমরা হ্যাঁ হ্যাঁ আমরা একটা ইকুয়েশন ইউজ করি না সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিতে গেলে? সেই ইকুয়েশনটাকে আমাকে লেখো। ঠিক আছে, এটা কি কেউ লিখতে পারবা? দেখি, যে লিখতে পারবা তাকে টাইপ করতে পারবা। যদি টাইপ করতে পারো তাহলে তার জন্য 30 টাকা মোবাইল রিচার্জ থাকবে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে এটা। হ্যাঁ, তাহসান বিন তারিক সঠিক আনসার দিছে, C/5 = F-32/9। C/5 = 5-32/9। ঠিক আছে, হ্যাঁ, F-32/273 নাকি 9? ঠিক আছে, এখানে প্রথম আনসার, আজকের প্রথম বিজয় হচ্ছে তাহসান বিন তারিক। ঠিক আছে, তাহসান বিন তারিক। ঠিক আছে, তাহসান বিন তারিক। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আমি প্রথমে আনসার দিছে হচ্ছে তাহসান বিন তারিক। তুমি হচ্ছে যে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8961781791, আমাকে নক দিবা। ঠিক আছে, আমাকে নক দিবা 01896178179, এটা হচ্ছে আমাকে নক দিবা। হ্যাঁ, C/5 F-32/9। ঠিক আছে, ওকে। তাহলে তাহসান বিন তারিক, তুমি হচ্ছে যে আমাকে নক দিবা, তোমার হচ্ছে যে 30 টাকা মোবাইল রিচার্জ তুমি গিফট পাবা। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম প্রশ্ন শেষ আমাদের। তাহলে এই জায়গায় 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, যেটা মানে কাছাকাছি কত থাকে, 98.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটা কাছাকাছি থাকে। ঠিক আছে, হ্যাঁ, এটা কাছাকাছি। হ্যাঁ, তোমার হচ্ছে টাইপিং লেট করছে। দেখো, মেন কথা হচ্ছে আমি কারোর সাথে পার্সিয়ালিটি করতেছি না। আমার এখানে যার নাম প্রথমে আসে এবং যেটা শুদ্ধ হয় আমি তার কথাই বলছি। ওকে, আচ্ছা, যাই হোক। ওকে, তাহলে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এবং রক্তের আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব কত? রক্তের আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব 1.065। এখন আপেক্ষিক গুরুত্ব বিষয়টা কি? আপেক্ষিক গুরুত্ব বিষয়টা কি খেয়াল করো। আপেক্ষিক গুরুত্ব বিষয়টা কি? যে একটা পদার্থ পানির থেকে কত গুণ ভারী। ঠিক আছে, একটা পদার্থ পানির থেকে কত গুণ ভারী বা কতটুকু ঘন, সেটা আমরা প্রকাশ করি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব দিয়ে। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব দিয়ে, আপেক্ষিক গুরুত্ব দিয়ে। তাহলে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, আমি যদি বলি স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব যদি আমি বলি, তাহলে আমি এটা একটা ইকুয়েশন আছে, একটা ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনটা কি আসলে? আপেক্ষিক গুরুত্বর একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা কি? যে কোনো একটা পদার্থের যে ঘনত্বটা, কোনো একটা পদার্থের যে ঘনত্ব, ঠিক আছে, বা কোনো একটা পদার্থের যে ওজন, ঠিক আছে, ঠিক আছে, এটাকে যদি আমি পানির ঘনত্ব বা হচ্ছে ওজন দিয়ে ভাগ দেই, তাহলে আমি স্পেসিফিক গ্র্যাভিটি পাই, তাই না? তাহলে আমি যদি লিখি স্পেসিফিক গ্র্যাভিটি, হালকা ফিজিক্স পড়াই দিচ্ছি, তাই না? স্পেসিফিক গ্র্যাভিটি যদি আমি বলি, ঠিক আছে, তাহলে কোনো একটা বস্তুর ডেনসিটি, কোনো একটা বস্তুর ডেনসিটি বা ওয়েটকে আমি যদি নেই, কোনো একটা বস্তুর ডেনসিটি বা হচ্ছে ওয়েটকে যদি আমি নেই, ধরো একটা অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট বা কোনো একটা বস্তুর ডেনসিটি বা হচ্ছে ওয়েটকে নেই,
এরপর নিচে যদি আমি কোনো পানির, ঠিক আছে, পানির ডেনসিটি বা হচ্ছে ওয়েটকে নেই, যদি পানির ডেনসিটি বা ওয়েটকে নেই তখন অনুপাত করি, ঠিক আছে, তখনই মেইনলি একটা ইকুয়েশন বের হয় যেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি। এবং রক্তের ক্ষেত্রে এটার মান হচ্ছে 1.065। তার মানে হচ্ছে 1.065, তার মানে হচ্ছে এটা পানির থেকেও ভারী বা এটা পানির থেকেও ঘন, এটা পানির থেকেও ভারী বা এটা পানির থেকেও ঘন। এবং এই যে বিষয়টা, ঠিক আছে, এই যে বিষয়টা আমরা এখানে ক্যালকুলেট করলাম যে আপেক্ষিক গুরুত্ব, এটা পানির থেকে এটা 1.065 গুণ ভারী। ঠিক আছে, তাহলে পানির থেকেও সে কি, সে হচ্ছে ভারী, রক্ত হচ্ছে পানির থেকেও ভারী। এটা তুমি বুঝতে পারছো? ঠিক আছে, এটা তুমি বুঝতে পারছো। তাহলে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। একটা বস্তু বা একটা পদার্থ পানির থেকে কত গুণ ভারী বা হচ্ছে কত গুণ ঘন, সেটা আমরা আপেক্ষিক গুরুত্বে বুঝতে পারি। এবং এটা হচ্ছে 1.065। ঠিক আছে, 1.065। ঠিক আছে, এবং অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা হয়। ঠিক আছে, কিসের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা হয়? এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে অজৈব লবণের উপস্থিতির জন্য, ঠিক আছে, অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ কি হয়? নোনতা হয়। তাহলে অজৈব লবণ থাকার কারণে রক্তের স্বাদ হয় কত? রক্তের স্বাদ হয় হচ্ছে নোনতা। অজৈব লবণের উপস্থিতি থাকার কারণে রক্তের স্বাদ হয় কত, কেমন? রক্তের স্বাদ হয় হচ্ছে নোনতা। ঠিক আছে, অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ হয় হচ্ছে নোনতা। তাহলে কি বললাম? তাহলে সবাই নোট করতে পারছো আমি বিশ্বাস করি, যে প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যেটা দেহের মোট ওজনের 8%। ঠিক আছে, আর রক্তের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? রক্তের তাপমাত্রা থাকে হচ্ছে নর্মাল বডি টেম্পারেচার, যেটা যেটা আমরা ফারেনহাইটে ক্যালকুলেট করি, ফারেনহাইটে হিসাব করি, 98.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, যেটা আমাদের দেহের নর্মাল টেম্পারেচার, এটার আশেপাশে থাকে। রিসেন্টলি বিজ্ঞানীরা আবিষ্কার করছে কি জানো? রিসেন্টলি বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট না, আরেকটু কম থাকে, আরেকটু কম থাকে। বিজ্ঞানীরা মনে করছে যে মানুষের দেহের তাপমাত্রাটা আরেকটু কম থাকে। ঠিক আছে, তো তাও আমরা আগে ছোটবেলায় পড়ছি যে 98.4 ডিগ্রি ফারেনহাইট। খেয়াল করো, এককটা খেয়াল করো, ফারেনহাইটের কাছাকাছি থাকতেছে, মুখস্থ হয়ে যাবে। ক্লাসের পড়া আমাদের ক্লাসে মুখস্থ করতে হবে, এই জন্য আমি বারবার বলতেছি যাতে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়। আর এটা সেলসিয়াসে নিলে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবং রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। রক্ত হচ্ছে কি? সামান্য ক্ষারীয়। ক্ষারীয় মানে কি? রক্তের পিএইচটা একটু বেশি হবে, রক্তের পিএইচটা একটু বেশি হবে, 7-এর বেশি হবে। কত হবে? 7.35 থেকে 7.45, 7.35 থেকে 7.45। আর রক্তের স্বাদ কেন নোনতা হয়? ফিমেল আর মেল, মেনলি হচ্ছে তোমার রক্তকণিকার ভিতরে, রক্তকণিকার যে সংখ্যাগুলা আছে রক্তে, ফিমেল এবং হচ্ছে মেল। একজন প্রশ্ন করছে, ম্যাককর্নার প্রশ্ন করছে যে ফিমেল বা হচ্ছে মহিলা মানুষ এবং পুরুষ মানুষের রক্তের ভিতরে তোমার রক্তকণিকার ভিতরে লোহিত রক্তকণিকার সংখ্যার একটা ব্যতিক্রম আছে। মহিলাদের ক্ষেত্রে একরকম। মেইনলি তোমার হচ্ছে লোহিত রক্তকণিকার যে মানটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার পুরুষ এবং হচ্ছে মহিলা এদের ক্ষেত্রে একটু একটু ভিন্ন আসে। ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে সংখ্যাটা একরকম থাকে, মহিলার ক্ষেত্রে সংখ্যাটা একরকম থাকে। নর্মালি পুরুষের ক্ষেত্রে হচ্ছে তোমার লোহিত রক্তকণিকার সংখ্যাটা একটু বেশি থাকে, আর মহিলাদের ক্ষেত্রে কম থাকে। আবার হিমোগ্লোবিনের যে পরিমাণটা রক্তে, সেখানেও কিন্তু পুরুষ এবং মহিলার ক্ষেত্রে একটু পার্থক্য দেখা যায়। তার মানে হচ্ছে তোমার এরকম কয়েকটা জায়গায় একটু পার্থক্য আছে, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ, লোহিত রক্তকণিকার সংখ্যা, ঠিক আছে, এগুলো একটু পার্থক্য আছে। ওকে, বুঝতে পারছো? ম্যাককন্যা তুমি কি বুঝতে পারছো? আর অজৈব লবণ আর জৈব লবণ মানে কি? জৈব লবণ যদি আমি বলি, জৈব লবণ কথাটা যদি আমি বলি, তাহলে জৈব লবণ বললে যে এমন কোন মানে জৈব যৌগের লবণ, সহজ বাংলায় জৈব যৌগের লবণ। জৈব লবণ মানে জৈব যৌগের লবণ। ঠিক আছে, জৈব লবণ যদি আমি বলি তাহলে জৈব যৌগের লবণ। ঠিক আছে, জৈব যৌগের লবণ তার মানে ওই লবণগুলোতে তোমার যায় কার্বন আর হাইড্রোজেনের যৌগ থাকবে বা কার্বন হাইড্রোজেন বন্ড থাকবে, এগুলো হচ্ছে জৈব লবণ। তোমার নাম শুনছো না যে চিপসের প্যাকেটে থাকে বেনজয়েট, সরবেট, ঠিক আছে, জৈব লবণ বেনজয়েট, ঠিক আছে, বেনজয়েট, সরবেট, এসিটেট, বিভিন্ন কিছুর নাম তোমরা শুনছো, এগুলো হচ্ছে জৈব লবণ। ঠিক আছে, কিন্তু রক্তে রক্তে আমাদের জৈব লবণ কিন্তু থাকে না, রক্তে থাকে হচ্ছে অজৈব লবণ। তার মানে কার্বন হাইড্রোজেন এখানে নেগলিজিবল।
ঠিক আছে, কার্বন হাইড্রোজেনের যৌগগুলা বা জৈব যৌগের লবণগুলা এখানে নেগলিজিবল। ঠিক আছে, বেনজয়েট, সরবেট, এসিটেট এগুলো হচ্ছে তোমার জৈব যৌগের লবণ। হালকা একটু কেমিস্ট্রিও পড়া দিলাম, দেখো শুধু বায়োলজি পড়াচ্ছি না, কেমিস্ট্রিও পড়াচ্ছি, ফিজিক্সও পড়াচ্ছি। ঠিক আছে, মনে রাখো কিন্তু, বুঝছো? এরপর অজৈব লবণ বললে এই জায়গায় তোমার কি আসবে? সোডিয়াম আসবে, ঠিক আছে, বিভিন্ন পটাশিয়াম আসবে, ম্যাগনেসিয়াম আসবে, এদের বিভিন্ন লবণ, ধরো সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে, সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে। ঠিক আছে, বিভিন্ন লবণ, এগুলো হচ্ছে অজৈব লবণ। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এগুলো হচ্ছে অজৈব লবণ। তার মানে এখানে কার্বন আর হাইড্রোজেনের বিশাল কোনো কাহিনী নাই। এখানে সরবেট, বেনজয়েট, ঠিক আছে, বা এসিটেট এদেরকে নিয়ে কোনো কাহিনী নাই। ঠিক আছে, এদেরকে নিয়ে কোনো কাহিনী নাই, এদেরকে নিয়ে কোনো কাহিনী নাই। তার মানে এগুলো হচ্ছে অজৈব লবণ। এবং অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ হয় কি? নোনতা। ঠিক আছে, নোনতা, লবণের মতো লাগে, নোনতা লবণ লাগে। ঠিক আছে, তাহলে মাঝে মাঝে একটু লবণকে দেখা লাগবে যে আসলে কি নোনতা লাগে নাকি বইয়ে হুদাই বলছে। তখন রক্ত খাইলে হবে কি? রক্ত খাদক ড্রাকুলা। ড্রাকুলা তো রক্ত খায় প্রচুর, তাই না? রক্ত খাদক ড্রাকুলা হবে। ড্রাকুলা কি আসলে রক্ত খায়? আমি জানি না। আচ্ছা, যাই হোক, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের বেসিক কিছু 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 ইনফরমেশন। ঠিক আছে, বেসিক কিছু কিছু ইনফরমেশন। তারপরে বলছে রক্তের সান্দ্রতা পানির তুলনায় প্রায় 5 গুণ বেশি। নতুন বইতে এটা অ্যাড করছে যে রক্তের সান্দ্রতা, রক্তের সান্দ্রতা 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 যেটাকে আমি ইংলিশে বলি ভিসকোসিটি, ভিসকোসিটি, রক্তের সান্দ্রতা বা হচ্ছে ভিসকোসিটি পানির তুলনায় 5 গুণ। তাহলে ভিসকোসিটি বা সান্দ্রতা তোমরা জানো। ঠিক আছে, তরল পদার্থের ক্ষেত্রে আমরা, কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা নর্মালি ঘর্ষণ বা হচ্ছে ফ্রিকশনটাকে বলি, তাই না? কঠিন পদার্থ একটা আরেকটার উপর দিয়ে যাওয়ার সময় ঘর্ষণ বা হচ্ছে ফ্রিকশন করে। আর তরল পদার্থের ক্ষেত্রে এই সেম টার্মটাকে আমরা ইউজ করি হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতা বুঝাইতে। ঠিক আছে, ভিসকোসিটি বা হচ্ছে সান্দ্রতা বুঝাইতে, যে একটা তরল কতটুকু ঘন এটাও নির্দেশ করে। আসলে ভিসকোসিটি বা সান্দ্রতা আসলে নির্দেশ করে হচ্ছে একটা তরল ঠিক কতটুকু ঘন, তাই না? ধরো পানির থেকে মধু একটু বেশি ঘন, তার মানে পানির থেকে মধুর সান্দ্রতা বা ভিসকোসিটি একটু বেশি হবে। তারপরে পানির থেকে তোমার রক্তটা হচ্ছে একটু বেশি ঘন, তাহলে পানির থেকে রক্তের সান্দ্রতা একটু বেশি হবে। তাহলে একটা কঠিন পদার্থের ভিতরে যাওয়ার সময় সে একটা ঘর্ষণ ফিল করে, একটা রেজিস্ট্যান্স ফিল করে। ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স ফিল করে। তেমন তরল পদার্থ উপর দিয়ে যাওয়ার সময় সেও কিন্তু এই জায়গায় একটা রেজিস্ট্যান্স ফিল করে, যেটাকে সান্দ্রতা বা ভিসকোসিটি এরকম আমরা নাম দেই। সহজ বাংলা যদি আমরা নর্মালি বোঝার চেষ্টা করি, তাহলে মেইন কথা হচ্ছে মেইনলি একটা বস্তুর সান্দ্রতা একটু বেশি, তার মানে হচ্ছে বস্তুটা খুবই ঘন, খুবই ঘন, এক জায়গায় তাদের কাছে যায় না, ঘন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পানির তুলনায় কত গুণ বেশি? 5 গুণ বেশি। ঠিক আছে, পানির তুলনায় কত গুণ বেশি? পানির তুলনায় হচ্ছে 5 গুণ বেশি, 5 গুণ বেশি। ঠিক আছে, পানির তুলনায় 5 গুণ বেশি। আচ্ছা, সান্দ্রতা, ভিসকোসিটি, ওকে। এটা মেনলি কেন হয়? কারণ এখানে থাকে হচ্ছে লোহিত রক্তকণিকা। এই সান্দ্রতাটা বেশি কেন? কারণ এখানে থাকে হচ্ছে লোহিত রক্তকণিকা বা হচ্ছে আরবিসি, এখানে থাকে হচ্ছে প্লাজমা প্রোটিন। ঠিক আছে, প্লাজমা প্রোটিন নিয়ে আমি একটু কথা বলতে চাই। প্লাজমা, ওই যে আমি সবার প্রথমে তোমাদেরকে বলছি যে একটা টেস্ট টিউবে নিয়ে এটাকে সেন্ট্রিফিউগাল যন্ত্রে একটা অক্ষ কেন্দ্র করে যখন ঘুরাই, উপরের দিকে থাকে হচ্ছে আমার রক্তরস, নিচের দিকে থাকে হচ্ছে রক্তকণিকা। এই রক্তরসের ভিতরে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। রক্তরস যেটাকে ইংলিশে বলি হচ্ছে প্লাজমা, প্লাজমা রক্তরস যেটাকে ইংলিশে বলি হচ্ছে প্লাজমা। ঠিক আছে, এই প্লাজমাতে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, এটাকে বলা হয় হচ্ছে প্লাজমা প্রোটিন। একটু পরে আমরা নাম দেখবো, বাট আপাতত মনে রাখো যে প্লাজমাতে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে যেটাকে বলা হয় হচ্ছে প্লাজমা প্রোটিন। হ্যাঁ, মাহিমা বলতেছে মাহিমা না থাকলে নাকি ওকে ডাক দেয় না। সমস্যা না মাহিমা, তুমি এরপর না থাকলে আমি তোমাকে ডাক দিব। ওকে, মন খারাপ করি না, তাও পড়াশোনা করো। হ্যাঁ, মিম কোথায় গেল? মিম কি চলে গেছে? মিম কোথায়? নাইরকে দেখতে পাইতেছি, নাইর আছে, এবার সুরাইয়া আছে, ইসরাত জাহান আছে, লিমন আছে, মোমরাজা খানম আছে। যারা কমেন্ট করে না ওদেরকে চিনি না, একটু কমেন্ট করতে হবে, কমেন্ট করলে ভালো লাগে। ঠিক আছে, কমেন্ট করলে কি হয়? কমেন্ট করলে হচ্ছে ভালো লাগে। তাহলে তোমাকে চিনি আমি আর কি। আসলে অনেকে লাইভে থাকে বাট সামাও সবাইকে চিনি না, কারণ অনেকে কমেন্ট করে না। কমেন্ট করলে কিন্তু আমি নাম জানি, যেমন সুরাইয়া, তুবা, ঠিক আছে, মাহিমা,
সুমাইয়া নায়ের। সুমাইয়া নায়ের কমেন্ট করে না, কিন্তু সুমাইয়া নায়ের যখন লাইভে আসে তখন একটা লেখা আসে যে সুমাইয়া নায়ের ইজ ওয়াচিং, তাহলে আমি বুঝি হ্যাঁ সুমাইয়া ক্লাস করতেছে। হ্যাঁ মেঘ কন্যা আছে, মেঘ আছে, ঠিক আছে, হ্যাঁ মেঘ আছে, ইমরান হোসেনও আছে। ওকে, তাহলে 5 গুণ বেশি, ঠিক আছে, রক্তের সঞ্চার পানির তুলনায় 5 গুণ বেশি, ঠিক আছে। আচ্ছা, এখন রক্তের সাধারণ কার্যাবলী, এটা তোমার বইতে দেওয়া আছে, দেখো সুন্দর করে নোট করে দেয়, এটা হলো বোঝানোর জিনিস, ঠিক আছে। তাও আমি তোমাকে যদি বলি যে রক্তের সাধারণ কার্যাবলী কি কি আছে, যে এই যে ইয়ামিন ইসলাম, হ্যাঁ, তাসফিয়া আক্তার, ইসরাত জাহান, তিশা, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে পুষ্টিদ্রব্য পরিবহন, ঠিক আছে, পুষ্টিদ্রব্য পরিবহন, প্রথম কথা হচ্ছে যে পুষ্টিদ্রব্য পরিবহন করে। কে একজন বলছে যে আমি না লিখলে নাকি ভাই নোট করতে পারি না, এই জন্য লিখে দিব, যাও টাইম গেলে আর কি করব। পুষ্টিদ্রব্য পরিবহন, ঠিক আছে। তারপর হচ্ছে শ্বসন গ্যাস পরিবহন। আচ্ছা, এটা আমি বই থেকে দেখাই দিই, তাহলে নোট করার জন্য তোমার ইজি হবে, নোট করতে ইজি হবে। এগুলো পড়ানোর মতো কিছু নাই এই জায়গায়, আমি যতটুকু বোঝানোর বুঝাই দিলাম। এবার পুষ্টিদ্রব্য পরিবহন, যে গ্লুকোজ, ঠিক আছে, রক্ত দিয়ে কি যায়, রক্ত দিয়ে হচ্ছে গ্লুকোজ যায়, এগুলো পুষ্টিদ্রব্য। দেখো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড কি নর্মালি তোমার যে প্রোটিনের একদম লাস্ট স্টেজ, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে গ্লিসারল, যেটা লিপিড, মেনলি লিপিডের ব্রেকডাউন তৈরি হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, পানি অন্তর থেকে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের বিভিন্ন অংশে পৌঁছায়। তাহলে প্রথম কথা হচ্ছে পুষ্টিদ্রব্য পরিবহন, ঠিক আছে। তাহলে রক্তের কাজ, তাহলে রক্তের সাধারণ কার্যাবলী লেখো, এটা খ নাম্বার বা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, যে রক্তের সাধারণ কার্যাবলী লেখো, ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্নে। যে পুষ্টি উপাদান কি, ধরো গ্লুকোজ, গ্লুকোজ একটা গুরুত্বপূর্ণ একটা পুষ্টি উপাদান, আমাদের ব্রেনে কিন্তু প্রচুর গ্লুকোজ লাগে, ঠিক আছে। তাহলে ব্রেনের জন্য গ্লুকোজ একটা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। অ্যামাইনো অ্যাসিড, যেটা মেনলি প্রোটিনের একদম লাস্ট স্টেজ, অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল মেনলি যেটা তৈরি হচ্ছে লিপিড, লিপিড থেকে যেটা তৈরি হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ভিটামিন, ঠিক আছে, ভিটামিন, তারপর হচ্ছে খনিজ লবণ এবং পানি, ঠিক আছে। এগুলো অন্ত্র থেকে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের বিভিন্ন অংশে পৌঁছে যায়। তোমরা এগুলো বই থেকে পড়লে বুঝতে পারবে, এই জন্য আমি বই থেকে পড়ে কিছু কিছু ক্লাসে আমি মানে এর আগে ক্লাসগুলোতে কয়েকটা টান দিছি বলতে এত টান দিছি এরকম না, বোঝাইছি কিন্তু হালকা একটু টান দিছি, দেখি তোমরা মন খারাপ করছো যে ভাইয়া আমি তো নোট করার টাইম পাই না। এগুলো নোট করার তো কিছু নাই, তোমার বইতে লেখা আছে, আমি বুঝাই দিচ্ছি, এখন মুখস্থ করবা, ক্লাসে মুখস্থ করবা, এটাই। বেশি নোট করলে তো আসলে তুমি এত লিখলে তুমি পড়বা কখন? পড়াটা ইম্পর্টেন্ট লেখার থেকে, মানে আগে মাথায় ঢুকানোটা ইম্পর্টেন্ট, পরে তুমি লিখলে সমস্যা নাই। আমি জীবনে কখনো নোট করতাম না আসলে, আমি কেন জানি না কেন নোট করতাম না, বলতে খুবই কম নোট করতাম, যেগুলো একদম আমার বইতে নাই, যেগুলো আমার বইতে নাই সেগুলো আমি নোট করতাম, যেগুলো আমার বইতে আছে সেগুলো আমি আবার করে লেখে টাইম করে নষ্ট করবো, ওই টাইমটাতে আমি ক্লাসে পড়াটা মুখস্থ করি। বুঝলো, পড়ার একটা টেকনিক আছে। যেমন আমি চিন্তা করো, আমি এসএসসি পরীক্ষাতে চিটাগাং বোর্ডে 3rd হয়েছি, আমি এইচএসসি পরীক্ষাতে ঢাকা বোর্ডে 6th হয়েছি, আমি মেডিকেল ভর্তি পরীক্ষা 40তম হয়েছি, আমি ডিইউতে হয়েছি 305তম, আমি আইইউটিতে হয়েছি 550তম, আমি কয়েকটা জায়গায় পরীক্ষা দিছি, ঠিক আছে। তো বোর্ডে প্লেস করছি 2টা বোর্ডে, ঢাকা মেডিকেলে চান্স পাইছি 40তম হয়েছে, ডিইউতে চান্স পাইছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, আইইউটিতে চান্স পাইছি। তো একটা টেকনিক আছে যে তুমি যেটা তোমার বইতে আছে ওটা যদি তুমি আবার লেখো, তাহলে ওই টাইমটা তুমি একটু, যেটা নাই তোমার বইতে টিচার আলাদা করে বলতেছে সেই জিনিসটা নোট করো, ঠিক আছে। এটা অনেকে বুঝতে পারে না, অনেকের কাছে মনে হয় যে যা 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 পড়তেছি ওটা লিখলেই মনে হয় পড়া হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু পড়ার একটা নির্দিষ্ট টেকনিক আছে। তোমার বইতে যা আছে আমি যদি এটা আবার লিখে দিই সম্পূর্ণটা, তোমার টাইম চলে যাবে না? তোমার কি কোনো ইফেক্টিভ পড়া হবে? তুমি যদি লেখো সবকিছু, অন্তত তুমি আমার সাথে মুখস্থ করে ফেলো, এটা বইতে আছে, মুখস্থ করে ফেলো। আমি যদি একটা কথা এক্সট্রা বলি ওইটা আমি সুন্দর করে কিন্তু লিখে দিই। যেমন পরিপাকের ক্লাসে গ্লুকোনিওজেনেসিস বা হচ্ছে গ্লাইকোজেনেসিস আলাদা করে পড়াইছি, শব্দ ভেঙে ভেঙে লিখে দিছি, ঠিক আছে, এটা বইতে ছিল না। এখন এটা যেটা বইতে আছে এটা যদি আমি আবার লিখে দিই, তো তুমি কি পড়বা আমাকে বলো? ওকে, তারপরে দেখো, তারপরে হচ্ছে শ্বসন গ্যাস পরিবহন, ঠিক আছে, শ্বসন গ্যাস পরিবহন। তাহলে এই জায়গায় রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে দেহকোষে এবং দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে পরিবহন করে। আচ্ছা, এটা একটু বুঝতে হবে যে শ্বসন গ্যাস পরিবহন ফুসফুস থেকে দেহকোষে, তাহলে আমি যখন বাতাস থেকে অক্সিজেনটাকে গ্রহণ করতেছি তখন কোথায় যাচ্ছে? মেইনলি ফুসফুসে যাচ্ছে, ঠিক আছে, ফুসফুসে যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে না, ফুসফুসে যাচ্ছে, ফুসফুসে গিয়ে সেই জায়গায় তোমার শ্বসন গ্যাসের বিনিময় হচ্ছে। এটা আমি পরবর্তী চ্যাপ্টারে পড়াবো, শ্বসন গ্যাসের বিনিময়, মানে এখানে
অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিনিময় হয়। ঠিক আছে, আপাতত এতটুকু মনে রাখো, না জানলে এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়াবো, যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিনিময় হয়, এটা আমাদের ফুসফুসে হয়। তাহলে এই অক্সিজেনটা পরবর্তীতে গিয়ে আমাদের দেহের প্রত্যেকটা কোষে কিন্তু অক্সিজেন লাগে, তোমরা তো জানো এটা কেন লাগে। ওই যে আমাদের দেহের ভিতরে তোমার খাদ্যবস্তু জারণ করার জন্য, এটিপি তৈরি করার জন্য, এসব কাজে আমাদের অক্সিজেন লাগে। তাহলে ফুসফুস থেকে দেহে কোষে আমার অক্সিজেন যেটা আমি বাতাস থেকে নিচ্ছি সেটা যাচ্ছে, এবং যাচ্ছে কিসের মাধ্যমে? যাচ্ছে রক্তের মাধ্যমে। ঠিক আছে, যাচ্ছে কিসের মাধ্যমে? যাচ্ছে রক্তের মাধ্যমে। ঠিক আছে, যাচ্ছে রক্তের মাধ্যমে, রক্তের মাধ্যমে যাচ্ছে। তাহলে আমরা যে বাতাস থেকে অক্সিজেনটা নিচ্ছি, এই অক্সিজেনটা এবং ফুসফুসে গিয়ে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের একটা তোমার বিনিময় হচ্ছে, তাই না? একটা বিনিময় হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের, যেটা আমরা গ্যাসীয় বিনিময় বলি, যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে পড়বো। ঠিক আছে, তাহলে এই গ্যাসীয় বিনিময় যে হয়, ঠিক আছে, এই যে গ্যাসীয় বিনিময়টা হয় এবং গ্যাসীয় বিনিময় হওয়ার পর এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে কাহিনীগুলো হয়, মানে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়াই পড়ে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। যে বাতাস থেকে অক্সিজেন নিলাম, ফুসফুসে গিয়ে গ্যাসের বিনিময় হলো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, এবং এগুলা আমার সমগ্র দেহের যে কোষগুলা, সেই কোষগুলাতে আমার অক্সিজেনগুলো ইউজ হচ্ছে। তাহলে কোষগুলোতে যখন অক্সিজেনগুলো ইউজ হয়, খাদ্যবস্তুর জারণ হয়, শ্বসন হয়, রেসপিরেশন হয়, তখন কার্বন ডাই অক্সাইড তো তৈরি হয়। সে কার্বন ডাই অক্সাইড কিন্তু আবার দেহ থেকে বের করে দিই, আমরা বের করে দিই। সেই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু ব্লাডের সাথে মিশে, ব্লাডের সাথে মিশার পরে তারপরে আমার দেহ থেকে বের হয়ে যায়। ঠিক আছে, তারপরে কিন্তু আমার দেহ থেকে বের হয়ে যায়। তাহলে এই যে গ্যাসের বিনিময়, ঠিক আছে, যে অক্সিজেনকে ফুসফুস থেকে দেহ কোষে, এবং দেহ কোষে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় আমাদের শ্বসনের ফলে বা যে খাদ্যবস্তু জারণের ফলে, সেটা ফুসফুসে পরিবহন করে, ফুসফুস থেকে পরবর্তী দেহের বাইরে বের হয়ে যায়। এবং এক্ষেত্রে এরিথ্রোসাইট বা আরবিসি এবং প্লাজমা এই কাজে অংশগ্রহণ করে। এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট, ঠিক আছে, এরিথ্রোসাইট আমরা একটু লিখি। ঠিক আছে, রক্তকণিকাগুলো আমরা একটু লিখি। আসো দেখো, সবার প্রথমে, ঠিক আছে, সবার প্রথমে আসে লোহিত রক্তকণিকা। সবার প্রথমে আসে লোহিত রক্তকণিকা। সবার প্রথমে আসে লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা আরেক নামে ডাকি, সেটার নাম আরবিসি। আরবিসি, ঠিক আছে, আরবিসি। আরবিসির বাংলা রেড ব্লাড কর্পাসল। রেড ব্লাড কর্পাসল, কর্পাসল, ঠিক আছে, রেড ব্লাড কর্পাসল, কর্পাসল, বা এটাকে অনেকে যে মানে রেড ব্লাড সেলও বলে, বাট নর্মালি কর্পাসল বলাটা সব থেকে ভালো। ঠিক আছে, কেন ভালো আমি একটু পরে ব্যাখ্যা করবো এটা। তাহলে কর্পাসল, ঠিক আছে, বা রেড ব্লাড কর্পাসলস বা রেড ব্লাড সেল। ঠিক আছে, রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসল। এখন অনেকে যে আসলে কর্পাসল মানে কি? কর্পাসল মানে ছোট কোনো সেল বা ছোট কোনো বডি। ঠিক আছে, ছোট কোনো বডি বা ছোট কোনো অংশ। ঠিক আছে, ছোট কোনো বডি বা ছোট কোনো অংশ, এটাকে বলা কর্পাসল। ঠিক আছে, ছোট কোনো বডি বা ছোট কোনো অংশ। হ্যাঁ, তাহলে কর্পাসল জিনিসটা কি? কর্পাসল জিনিসটা মানে ছোট কোনো বডি। ঠিক আছে, এ মিনিট, এ মিনিট বা স্মল, স্মল বডি বা সেল। ঠিক আছে, এই মিনিট অথবা স্মল বডি অথবা সেল। ঠিক আছে, এ মিনিট বডি অথবা সেল বা এটাকে বলা হয় কর্পাসল। ঠিক আছে, এটাকে বলা হয় কর্পাসল। তো মেইনলি কর্পাসল বলতে বোঝায় আমাদের স্মল কোনো বডি, মানে স্মল বা মিনিট বা ক্ষুদ্র। ঠিক আছে, ক্ষুদ্র কোনো অংশ, কোনো একটা অংশ বা কোনো একটা কোষ। ঠিক আছে, ক্ষুদ্র, একদম ক্ষুদ্র, স্মল বডি বা ক্ষুদ্র একটা অংশ। ঠিক আছে, ঠিক আছে, ক্ষুদ্র একটা অংশ, এটাই আমাদের কর্পাসলস। ঠিক আছে, কর্পাসলস। এখন
যখন আরবিসিটা পরিণত পরিণত মানে যে আরবিসিটা হয় সে আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, একটা জিনিস মনে রাখো যে আরবিসিটা যখন পরিণত আরবিসি থাকে তখন এখানে কিন্তু আরবিসি লোহিত রক্তকণিকা এটা কিন্তু মেইনলি নিউক্লিয়াস বিহীন। তো অনেকেই আসলে এই জন্য নিউক্লিয়াস বিহীন, ঠিক আছে, নিউক্লিয়াস বিহীন একটা বস্তুকে অনেকে সেল বা হচ্ছে কোষ বলতে চায় না, এই জন্য অনেকে বলে হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস। ঠিক আছে, রেড ব্লাড কর্পাসেলস, ঠিক আছে, রেড ব্লাড কর্পাসেল এটা অনেকেই বলে। ঠিক আছে, অনেকে বলে হচ্ছে যে রেড ব্লাড কর্পাসেল। তাইলে এই রেড ব্লাড কর্পাসেলস বা হচ্ছে রেড ব্লাড সেল, আমরা নর্মালি সেল বলতে পারি যেহেতু লোহিত রক্তকণিকা বা লোহিত রক্তকোষ আমরা বলি। ঠিক আছে, এগুলো হচ্ছে সেম জিনিস। ঠিক আছে, রেড ব্লাড কর্পাসেল বা রেড ব্লাড সেল বা হচ্ছে এরিথ্রোসাইট। ঠিক আছে, এরিথ্রোসাইট, ঠিক আছে, একদম একই জিনিস। ঠিক আছে, এরিথ্রোসাইট এটা হচ্ছে একই জিনিস। হ্যাঁ, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে এটাকে কেন রক্তকণিকা বলি, রক্তকোষ কেন বলি না? যেটা আনসার দিচ্ছে সুরাইয়া, যে এগুলা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। রক্তের যে কণিকাগুলা, ধরো আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেটস, এগুলোর তৈরি হচ্ছে বডিতে, আমাদের বডিতে তৈরি হচ্ছে। কিন্তু নর্মাল কোষগুলা কি হয়? নর্মাল কোষগুলো কিন্তু বিভাজিত হয়, আমাদের বডির যে কোষগুলো। বাট এই রক্ত কণিকাগুলো নর্মালি কিন্তু বিভাজিত হয় না। ঠিক আছে, বিভাজিত হয় না। তো রক্ত কণিকাগুলো যেহেতু বিভাজিত হয় না, এজন্য অনেকেই এটাকে রক্তকোষ বলতে চায় না। ঠিক আছে, অনেকে এটা কি বলতে চায় না? কোষ বলতে চায় না, এটাকে কর্পাসেল বলতে চায়, বা হচ্ছে স্মল বডি বা স্মল বডি বলতে চায়, ছোট একটা পার্টিকেল বলতে চায়, বা কণিকা বলতে চায়, রেড ব্লাড কর্পাসেল বলতে চায়। ঠিক আছে, যেটাকে বলা হয় এরিথ্রোসাইটের ভিতরে এরিথ্রো কথাটা আসছে হচ্ছে, এরিথ্রো কথাটার মানে কি? এরিথ্রো কথাটার মানে হচ্ছে লাল। ঠিক আছে, এরিথ্রো কথাটার মানে কি? এরিথ্রো কথাটার মানে হচ্ছে লাল বা হচ্ছে রেড। ঠিক আছে, হ্যাঁ, এরিথ্রো কথাটার মানে হচ্ছে রেড। ঠিক আছে, এরিথ্রো কথাটার মানে কি? এরিথ্রো কথাটার মানে হচ্ছে লেড, কি বলে, হ্যাঁ, এরিথ্রো কথাটার মানে হচ্ছে লাল। এগুলো মেনলি গ্রিক ওয়ার্ডস, এরিথ্রোস এটা হচ্ছে মেনলি গ্রিক ওয়ার্ডস। ঠিক আছে, গ্রিক ওয়ার্ডস, এখানে যেসব বিভিন্ন কিছু আছে ম্যাক্সিমামই গ্রিক বা হচ্ছে ল্যাটিন এরকম ওয়ার্ড থেকে আসে। তাহলে এরিথ্রোস মানে হচ্ছে লাল। আর সাইট মানে কি? সাইট মানে হচ্ছে কোষ। ঠিক আছে, তাহলে এরিথ্রোসাইট মানে হচ্ছে লাল বর্ণের কোষ। ঠিক আছে, এরিথ্রোসাইট মানে হচ্ছে কি? লাল বর্ণের কোষ, মানে হচ্ছে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেলস বা হচ্ছে এরিথ্রোসাইট। তাহলে এরিথ্রোসাইট এবং হচ্ছে প্লাজমা প্রধানত এই কাজে সাহায্য করে। ঠিক আছে, সে কাজে সাহায্য করে। সেকেন্ড কাজ নোট হয়ে গেছে তো? এতক্ষণ যা পড়াইছি সব কিন্তু নোট করার মতো করেই পড়াইছি। কেউ নোট করতে না পারলে বলবা, পরে আবার বলো না যে ভাইয়া নোট করতে পারতেছি না। নোট করতে না পারলে আমাকে এখনই বলো, আমি আবার বলি যে এগুলো রক্তকণিকা। কারণ হচ্ছে যে এই জায়গায় কিন্তু তোমার হচ্ছে যে অন্যান্য নর্মাল কোষের মতো, নর্মাল বডির যে কোষ যেগুলো মাইটোসিস প্রক্রিয়া বা মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হয়, এরকম বিভাজিত হচ্ছে না, এগুলো নতুন করে তৈরি হচ্ছে রক্তকণিকাগুলা। ঠিক আছে, এবং এই জায়গায় এটা হচ্ছে যে কর্পাসেল, রেড ব্লাড কর্পাসেল, লোহিত রক্তকণিকা বলা হয় অনেকে সেল বা কোষ বলার পক্ষপাতী না, যেহেতু এক তো বিভাজিত হচ্ছেই না সে, এই জন্য অনেকে কোষ বলে না। আর অনেকে আবার বলে যেহেতু এটা নিউক্লিয়াসই নাই, আর ভিতরে যে নিউক্লিয়াসই থাকে না, তাহলে এটাকে আমি আসলে এখন কিভাবে কোষ বলি? ওকে, তারপর হচ্ছে বিপাক নিয়ন্ত্রক দ্রব্যাদি পরিবহন। ঠিক আছে, বিপাক নিয়ন্ত্রক দ্রব্যাদি, ঠিক আছে, যে হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি এবং অন্যান্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থগুলোকে তাদের ক্রিয়াস্থলে বহন করে নিয়ে যায়। এখন খেয়াল করো, হরমোন আমাদের বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বডিতে অনেকগুলা গ্রন্থি আছে যেগুলো থেকে হরমোন আসে। ঠিক আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা এন্ডোক্রাইন গ্রন্থি আছে। ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থি আছে, আমি এগুলো পরবর্তীতে পড়ব, পরবর্তী চ্যাপ্টারে। ঠিক আছে, মন খারাপ করার দরকার নেই, অনেক চ্যাপ্টার আছে। ঠিক আছে, ভিটামিন আছে, আমাদের বডিতে পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ ভিটামিন, যেটা আমার বডির বিভিন্ন জায়গায় কাজ করতেছে। অ্যান্টিবডি নর্মালি বললে হচ্ছে কি
অ্যান্টিবডি নর্মালি হচ্ছে অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। অ্যান্টিজেন মানে কি? অ্যান্টিজেন মেইনলি হচ্ছে বাইরের কোনো প্যাথোজেন বা হচ্ছে বাইরের কোনো জীবাণু, আমাদের বডিতে অ্যাটাক করলে অ্যান্টিবডি সেটাকে প্রিভেন্ট করার ট্রাই করে। এগুলো আমরা পড়বো হচ্ছে যে মানবদের প্রতিরক্ষাতে, এখানে না, ঠিক আছে, জাস্ট বললাম। এবং অন্যান্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদার্থগুলোকে তাদের ক্রিয়াস্থলে বহন করে নিয়ে যায়। তাহলে হরমোন গুরুত্বপূর্ণ কাজ করে, ভিটামিন, এগুলো হচ্ছে বিপাক নিয়ন্ত্রক দ্রব্যাদি, ঠিক আছে, আমাদের বিপাকটাকে নিয়ন্ত্রণ করে, মানে আমাদের বডিতে যে মেটাবলিজম হয়, ঠিক আছে, বিপাক নিয়ন্ত্রক দ্রব্যাদি পরিবহন। বিপাক নিয়ন্ত্রক দ্রব্যাদি মানে কি? আমাদের বডিতে মেইনলি যেসব, এখানে বিপাক বলতে মেইনলি বোঝাচ্ছে যে আমাদের বডিতে তোমার ধরো যে বিভিন্ন জৈবনিক যে ক্রিয়া বিক্রিয়াগুলো হয়, ঠিক আছে, আমাদের বডিতে যে বিভিন্ন বিভিন্ন তোমার হচ্ছে যে বিভিন্ন ধরো যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, যেগুলো খাবার পরিপাকের সাথে রিলেটেড বা হচ্ছে তোমার শক্তি উৎপাদনের সাথে রিলেটেড, এরকম অনেক রাসায়নিক প্রক্রিয়া কিন্তু রাসায়নিক প্রক্রিয়াগুলো কিন্তু আমাদের আমাদের জন্য খুবই দরকার। তোবা বলতেছে নোট করব না, কেন নোট? আচ্ছা, আচ্ছা, কারো যদি নোট করতে ইচ্ছা নোট করো, আমি তো আস্তে আস্তে যাচ্ছি। আমার মনে হয় আমি এনাফ আস্তে যাচ্ছি তোমাদের নোট করার জন্য। তাহলে প্রথমে লেখো 1 নাম্বার, ঠিক আছে, কারো যদি নোট করতে মনই চায় যে হ্যাঁ ভাই নোট করব, তাহলে লেখো 1 নাম্বার। 1 নাম্বারে লেখো পুষ্টিদ্রব্য পরিবহন, ঠিক আছে, ওগুলো লেখার দরকার নাই। 2 নাম্বারে লেখা হচ্ছে শ্বসন গ্যাস পরিবহন, ঠিক আছে, এগুলো রক্তের কাজ। 3 নাম্বারে লেখা হচ্ছে বিপাক নিয়ন্ত্রণ দ্রব্যাদি পরিবহন। 3 নাম্বারে লেখা বিপাক নিয়ন্ত্রণ দ্রব্যাদি পরিবহন। 4 নাম্বারে লেখা হচ্ছে বজ্র পদার্থ পরিবহন। তাহলে কোষীয় বিপাকে সৃষ্ট বজ্র পদার্থ মানে আমাদের কোষের ভিতরে বিভিন্ন বজ্র পদার্থ তৈরি হয়, কোষের ভিতরে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া যে হয়, বিভিন্ন মেটাবলিজম বা হচ্ছে তোমার বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয়, আমাদের কোষের ভিতরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হয়। বিপাক বলতে এখানে নর্মালি সেটাকে বোঝাচ্ছে, যদিও বিপাক জিনিসটা আমরা ব্রডার টার্মে অনেক জিনিসই আছে। বিপাক বলতে মেইনলি এখানে তোমার এরকম রাসায়নিক বিক্রিয়াকে বোঝায় যেখানে একটা বড় উপাদান ভেঙে ছোট উপাদানে পরিণত হচ্ছে, ঠিক আছে, বা ছোট উপাদানগুলো একসাথে হয়ে বড় উপাদানে পরিণত হচ্ছে। মানে জিনিসটা হচ্ছে একটা রাসায়নিক প্রক্রিয়া, যেটা হচ্ছে আমাদের বডির খাদ্য পরিপাক, শক্তি উৎপাদন, এগুলোর সাথে জড়িত ব্রড পার্সপেক্টিভে বা বড় করে বললে, ঠিক আছে, নর্মালি। তাহলে এই বজ্র পদার্থ পরিবহন যেমন হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, ঠিক আছে। তাহলে কোষীয় বিপাকে যে বজ্র পদার্থগুলো তৈরি হয়, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, এগুলো আপাতত মনে রাখো। বিলিরুবিন, ঠিক আছে, বিলিরুবিন যেটা আমরা হিমোগ্লোবিনের ভাঙনে আমরা সুন্দর করে পড়াইছি, বিলিরুবিনের বিষয়টা। কার্বন ডাই অক্সাইড দেহ থেকে অপসারণের জন্য বৃক্ক, যকৃত, ফুসফুস, গর্ভগ্রন্থি ইত্যাদি অঙ্গে প্রেরণ করে। তুমি জাস্ট মেইন পয়েন্টটা লিখবা, মেইন পয়েন্টটা লিখবা নোট করার সময়। আর এখানে আসলে এত কিছু লেখার টাইম পাবো না, 2 নাম্বারের জন্য প্রশ্ন আসবে, ভিতরে যা মনে থাকে মনে করে লিখে দিবা। যেমন পুষ্টিদ্রব্য বললে আমাদের বডিতে কি কি পুষ্টি উপাদান থাকে, যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ভিটামিন, ঠিক আছে, এগুলো থাকে। শ্বসন গ্যাস পরিবহন বললে কি 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 শ্বসন গ্যাসের পরিবহন হয়? অক্সিজেন এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিনিময় হয় আমাদের বডিতে, এটা তুমি লিখবা। 3 নাম্বারে তুমি নোট করো, 3 নাম্বারে নোটে লেখো রক্তের সাধারণ কার্যাবলীর উপরে হেডলাইন দাও, তারপর লেখো বিপাক নিয়ন্ত্রণ দ্রব্যাদি পরিবহন। 3 নাম্বারে লেখো কি? বিপাক নিয়ন্ত্রণ দ্রব্যাদি পরিবহন, ঠিক আছে। খাতায় লেখো যারা নোট করতেছো, আর যারা মনে করো যে নোট করার দরকার নেই, মুখস্থ করব, মাথার ভিতরে নোট করব, তারা আমার সাথে সাথে মুখে মুখে বলো, তাহলে ক্লাসে মুখস্থ হয়ে যাবে। কারো যদি মনে হয় যে ভাই নোট করব না, আমি মুখে মুখে বলবো, তাহলে ক্লাসে মুখস্থ হয়ে যাবে। আর কারো যদি মনে হয় যে ভাই নোট না করলে আমার পড়া হয় না, সে লেখো, ঠিক আছে, 2টা অপশন। দেন বজ্র পদার্থ পরিবহন, এটা তো আমি বললাম যে এইসব বজ্র পদার্থ তৈরি হয় বডিতে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, এসব বজ্র পদার্থ তৈরি হয়। দেন পানি সাম্য নিয়ন্ত্রণ, ঠিক আছে, পানি সাম্য নিয়ন্ত্রণ, যে আমাদের দেহের যে পানি, ঠিক আছে, আমাদের দেহের তো ম্যাক্সিমাম অংশই পানি, আমাদের দেহের তো ম্যাক্সিমাম অংশই পানি, ঠিক আছে। এই পানির যে সমতাটা, এই যে পানির যে সমতাটা, ঠিক আছে, পানির যে সমতাটা, যেমন পানির পরিমাণ বেড়ে গেলে রক্ত অতিরিক্ত পানি বৃক্কে পরিণত করে, মূত্ররূপে বর্জন করে। যে পানি যদি বেড়ে যায় বডিতে, ঠিক আছে, তাহলে রক্তের মাধ্যমে সেগুলা কোথায় যায়? বৃক্ক বা হচ্ছে কিডনিতে যায়, বৃক্ক বা হচ্ছে কিডনিতে যায়, এবং আলটিমেটলি বেশি পরিমাণে মূত্র তৈরি হয়, বেশি পরিমাণে মূত্র তৈরি হয় বা প্রস্রাব তৈরি হয়, ঠিক আছে, বেশি পরিমাণে। হ্যাঁ, মানে মেন কথা হচ্ছে তুমি যদি আমার সাথে সাথে বলো, ঠিক আছে, আমার সাথে সাথে রিপিট করো, তাহলে তোমার মাথায় লেখা হবে, তোমার খাতায় লেখা লাগবে না, খাতায় লেখলে তো নষ্ট হয়ে যায়, ঠিক আছে, আর মাথায় লেখলে সারা জীবন মনে থাকে। এগুলো হচ্ছে পড়ার টেকনিক আর কি। এখন অনেকের হতে পারে নোট করতে ভালো লাগে, বাট আমার পার্সোনালি
আমার একাডেমিক রেজাল্ট এরকমই ছিল, আমি 2টা বোর্ডে প্রেস করছি আল্লাহর রহমতে, ঠিক আছে। মেডিকেলে 40তম হয়েছে আমার। আসলে যেগুলা বইয়ে আছে এগুলো নোট করা লেখা দরকার পড়ে না। এখন তোমার ক্ষেত্রে জিনিসটা ভিন্ন হতে পারে, ঠিক আছে। আমার থেকে ভালো স্টুডেন্ট আছে যারা নোট করতো, ঠিক আছে। তো আমি আসলে জিনিসটাকে জাস্টিফাই করতেছি না, বাট যাদের যেভাবে ভালো লাগে এভাবে নোট করে নিবা, সমস্যা নেই। বিলিবার্ডিন হচ্ছে সবুজ বর্ণের। ইমরান, বিলিবার্ডিন হচ্ছে সবুজ বর্ণের আর বিলিরুবিন হচ্ছে হালকা হলুদ বর্ণের, বুঝছো? এটা তো হিমোগ্লোবিনের বাঙ্গনে ওই জায়গায় সুন্দর করে লেখা ছিল, সবুজ বর্ণের বিলিবার্ডিন, যেটা পরবর্তীতে হচ্ছে হালকা হলুদ বর্ণের বিলিরুবিনে কনভার্ট হয় বা বিলিরুবিনে পরিণত হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে রক্তে পানি সাম্যতা বজায় রাখে। যখন বেশি পরিমাণে পানি তুমি খাবা, ঠিক আছে, তখন মূত্র বেশি পরিমাণে তৈরি হবে। যখন কম পানি খাবা সে পানিটাকে ধরে রাখবে দেহের ভিতরে। এরকম বিভিন্ন প্রক্রিয়া আছে যেটা আমরা বজ্র নিষ্কাশনে পড়বো, ওকে। এবং আরেকটা কথা বলে রাখি, কারো যদি মানে ওই চ্যাপ্টারগুলো পড়া লাগে, যে চ্যাপ্টারগুলো তোমার শর্ট সিলেবাসে নাই, সেই চ্যাপ্টারগুলো হচ্ছে পড়বা কই থেকে? আমাদের ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স থেকে। ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স লিখে সার্চ দিবা, ওখানে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা লাইন বোঝানো হয়েছে, ঠিক আছে। এবং ওগুলা একাডেমিকের জন্য কমপ্লিট হবে, মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশনের জন্য ক্লিয়ার হবে। কারো যদি মনে হয় যে ভাই ওই চ্যাপ্টারগুলো দেখা দরকার, তাহলে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্সে গিয়ে শর্টে বাইরে চ্যাপ্টারগুলো দেখবা। এখানে ম্যাক্সিমাম ক্লাস আমি নিছি, একদম ক্লিয়ার করে তোমাদেরকে সবকিছু বুঝাই দিছি, ঠিক আছে। ওই চ্যাপ্টারগুলো দেখবে। কারো যদি পরীক্ষা থাকে, ধরো কারো বজ্র নিষ্কাশনের উপর কালকে পরীক্ষা, ইয়ার ফাইনাল পরীক্ষা, তাহলে ন্যানো মেডিকেল কোর্সে বজ্র নিষ্কাশন লিখে সার্চ দিবা, এখানে আমার ক্লাসটা পাবা, সুন্দর করে ফেলবা। প্রতিরক্ষা ক্লাস পাবা, প্রাণীর আচরণের ক্লাস পাবা, তারপর হচ্ছে এরকম 3-4টা চ্যাপ্টারের ক্লাস আছে, ওকে। হ্যাঁ, ফুল সিলেবাসের ক্লাসগুলো ওখানে দেওয়া আছে, ওগুলা মেডিকেল অ্যাডমিশন লেখা, বাট ওগুলা কিন্তু একাডেমিক ক্লিয়ার হবে, কারণ প্রত্যেকটা লাইন আমি বুঝাইছি ওখানে, ওকে। তাহলে পানি সাম্যতা নিয়ন্ত্রণ হবে। তারপরে কি? তাহলে 5 নাম্বার দাও, 5 নাম্বারে পানি সাম্যতা দাও। 6 নাম্বার হচ্ছে দেহের কি নির্ণয়? দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, ঠিক আছে। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, ঠিক আছে। তাহলে ধরো অধিকতর সক্রিয় টিস্যু মানে কি? তাহলে তুমি 6 নাম্বার অপশন দাও, 6 নাম্বার লেখো, 6 নাম্বার কি পয়েন্ট লেখো? দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, ঠিক আছে। আর এটা আমরা বুঝি, অধিকতর সক্রিয় টিস্যু মানে কি? যেগুলোতে বেশি পরিমাণ কাজ করার দরকার পড়ে, যে টিস্যুগুলোতে বেশি পরিমাণ কাজ হয়, যেমন পেশি। তোমার পেশি তো সবসময় লাগাচ্ছ ভাই, হাত পা সবসময় লাগাচ্ছ পেশি। যকৃত, আমার লিভারে তো ভাই মানে 500-র বেশি তোমার হচ্ছে যে জৈবনিক ক্রিয়া বিক্রিয়া হয়, ঠিক আছে। 500-র বেশি জৈবনিক ক্রিয়া বিক্রিয়া হয় হচ্ছে আমাদের লিভারে। তাহলে এই লিভারের আবার পেশি, এই দুই জায়গায় কিন্তু তাপ বেশি পরিমাণে উৎপন্ন হয়, ঠিক আছে। এই তাপ বেশি পরিমাণে কেন উৎপন্ন হয়? এগুলা অধিকতর সক্রিয় টিস্যু মানে পেশি, এখানে অনেক বেশি পরিমাণে কাজ করি, এই জন্য বেশি পরিমাণ শক্তি তৈরি হয়, তাই না? বেশি কাজ করলে তো অবশ্যই শক্তি বেশি তৈরি, মানে তাপ বেশি উৎপন্ন হবে ওই জায়গায়, বেশি পরিমাণে কাজ করতেছ, যকৃত। তাহলে এগুলা হচ্ছে আমার দেহের বিভিন্ন জায়গায় সরায় দেয়, ঠিক আছে। আমার দেহের বিভিন্ন জায়গায় কি করে? বিস্তার ঘটায়, নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখে, ঠিক আছে। আবার কোনো কারণে দেহের তাপমাত্রা বেড়ে গেলে রক্ত দ্রুত দেহের পরিধিতে সঞ্চালন করে, ঠিক আছে। কোনো কারণে দেহের তাপমাত্রা বেড়ে গেলে এগুলো হচ্ছে তোমার কি করে? দেহের পরিধি মানে হচ্ছে সমগ্র দেহে হচ্ছে তোমার মানে এই রক্তটাকে সঞ্চালন করে দেয়, যাতে যে কোনো একটা জায়গায়, ঠিক আছে, যে কোনো একটা জায়গায় ওই তাপমাত্রাটা ফিক্সড হয়ে না থাকে। সমগ্র দেহের পরিধি মানে কি? দেহের চারদিকে যে স্কিনগুলো আছে এই জায়গায় পর্যন্ত সে হচ্ছে যে এই তাপগুলাকে ছড়ায় দেয়, এবং স্কিন থেকে পরবর্তীতে তাপগুলা বাইরে নির্গত হয়ে যায়, ঠিক আছে। বাষ্পীভবনের ফলে তাপ নির্গত হয়ে যায়, ঠিক আছে। বাষ্পীভবনের ফলে তাপগুলা নির্গত হয়ে যায় এবং রক্তে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে কোনো একটা জায়গায় যদি বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয় দেহের ভিতরে, তাহলে সেই রক্ত হেল্প করে কি? এগুলোকে দেহের পরিধি বা দেহের চারদিকে হচ্ছে সব জায়গায় ছড়ায় দেয়, সেখান থেকে হচ্ছে রক্ত এগুলো বাষ্পীভবন প্রক্রিয়ার সাহায্যে মানে বাষ্পাকারে এভাবে তাপগুলা বের হয়ে যায়, ঠিক আছে। তাপগুলা কি হয়ে যায়? বের হয়ে যায়। এভাবে দেহের তাপমাত্রা বজায় রাখে, ঠিক আছে। তাহলে দেহের অধিকতর সক্রিয় টিস্যুতে উৎপন্ন তাপের সারা দেহে বিস্তার ঘটিয়ে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখে। আয়নের সমতা রক্ষা, ঠিক আছে। আয়নের সমতা রক্ষা আমাদের শরীরে, তাহলে তারপরে নোট করতেছ, এরপরের অপশন দাও। আয়নের সমতা রক্ষা, রক্ত দেহের কোষ ও তার চারদিকে অবস্থিত তরলের মধ্যে আয়নের সমতা বজায় রাখে। আয়নের সমতা মানে কি? আমাদের শরীরে আয়নের সমতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে বিভিন্ন ধরনের আয়ন আছে, যেমন আমাদের শরীরে হচ্ছে তোমার সোডিয়াম আছে, আমাদের শরীরে হচ্ছে তোমার কি আছে? পটাশিয়াম আছে, আমাদের শরীরে কি আছে? ক্যালসিয়াম আছে। এসব বিভিন্ন আয়ন আমাদের শরীরে আছে, ঠিক আছে। এবং
এই সবগুলো আয়নের একটা নির্দিষ্ট পরিমাণ মাপ আছে। এই সব ধরনের আয়নের একটা নির্দিষ্ট পরিমাণ কি আছে, নির্দিষ্ট পরিমাণ হচ্ছে একটা পরিমাণ আছে। সোডিয়াম এতটুকু থাকে, পটাশিয়াম এতটুকু থাকে, ক্যালসিয়াম এতটুকু থাকে, এবং এই আয়নগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ আমাদের শরীরের বিভিন্ন কাজে এই আয়নগুলো হেল্প করে। এখন রক্ত কি করে, এই সবগুলো আয়নের যে পরিমাণটা, যে পরিমাণে থাকা উচিত রক্ত হচ্ছে ঠিক সেই পরিমাণ আয়ন আমাদের শরীরে রাখে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে আয়নের সমতা বজায় রাখা। ঠিক আছে, তারপর দেখো দেহের প্রতিরক্ষা। ঠিক আছে, দেহের প্রতিরক্ষা, দেহের প্রতিরক্ষা, দেহের প্রতিরক্ষা। ঠিক আছে, দেহের প্রতিরক্ষা হেল্প করে হচ্ছে আমাদের রক্ত। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, আমাকে বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? এ পর্যন্ত সবকিছু লিখতে পারছো কিনা এবং নোট করতে পারছো কিনা আমাকে একটু বলো। নোট করাটা ইম্পর্টেন্ট, অনেকে নোট করতে পারে না, ওদের অবজেকশন যে ভাই আমি নোট করতে পারি না, বিশাল প্যারা। তাই রক্তের কার্যাবলী নোট হয়েছে, 1 নম্বরে পুষ্টিদ্রব্য পরিবহন, 2 নম্বরে শ্বসন গ্যাস পরিবহন লিখছো তো, 3 নম্বরে বিভাগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ, 4 নম্বরে বজ্র পদার্থ পরিবহন। যারা নোট করো না মাথায় লিখছো তো, পানি সাম্য নিয়ন্ত্রণ, উষ্ণতা নিয়ন্ত্রণ, আবার দেহের প্রতিরক্ষা চলে আসছি। খাতার থেকে মাথায় নোট করাটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি। ঠিক আছে, খাতার থেকে মাথায় নোট করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এ পর্যন্ত ক্লিয়ার কিনা, মুখস্থ হয়েছে কিনা? এ পর্যন্ত ক্লিয়ার মানে হচ্ছে মুখস্থ। এ পর্যন্ত হয়েছে মানে এ পর্যন্ত আমাদের মুখস্থ হয়েছে। এ পর্যন্ত আমাদের কি হয়েছে, মুখস্থ হয়েছে। ক্লিয়ার মানে হচ্ছে মুখস্থ। লাইভ চলে যায় কেন একটু বলবো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ইয়ার মিম কমেন্ট করছে, আপনি নোট করছেন। আমার নোট করে কি হবে, আমি এগুলো তো পরীক্ষা দিয়ে চলে আসছি। মিম, আমার নোট করে তো কোনো লাভ নাই, বুঝো নাই? আমি নোট করে কি করব বলো? আমি তো সব বহুত আগেই পড়ে ফেলছি। আচ্ছা যাই হোক, তারপর দেখো ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস এখানে খেয়াল করো, ফ্যাগোসাইটোসিস এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে ফ্যাগোসাইটোসিস জিনিসটা কিভাবে আসছে। ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে, এটা ফ্যাগোসাইটোসিস শব্দটাকে যদি আমি ভাঙি, ফ্যাগোসাইটোসিস শব্দটা যদি আমি ভাঙি, ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস শব্দটা আমি যদি ভাঙি, হ্যাঁ হ্যাঁ কোশ্চেন করবো, আরো 4টা প্রশ্ন করবো, ক্লাসের লাস্টে করবো। ক্লাসের লাস্ট পর্যন্ত যে থাকবে, একটা প্রশ্ন তো বলছি ওই যে তারিখ পাইছে সেটা, আরো 4টা প্রশ্ন বাকি আছে। ফ্যাগেন, এই শব্দটা আসছে হচ্ছে ফ্যাগেন, একটা শব্দ হচ্ছে ফ্যাগেন। ঠিক আছে, ফ্যাগোস, ফ্যাগো এই প্রকার আসছে হচ্ছে ফ্যাগেন থেকে। ফ্যাগেন মানে হচ্ছে টু ইট, ফ্যাগেন মানে হচ্ছে টু ইট, বা হচ্ছে বাংলায় বললে বক্ষণ করা। বাংলায় বললে কি, বাংলায় বললে হচ্ছে বক্ষণ করা। ঠিক আছে, ফ্যাগেন, PHAGEIN, ফ্যাগেন। ঠিক আছে, ফ্যাগেন মানে হচ্ছে টু ইট বা হচ্ছে বক্ষণ করা। ফ্যাগেন মানে হচ্ছে টু ইট বা হচ্ছে বক্ষণ করা। ঠিক আছে, আর এখানে সাইট, সাইট মানে হচ্ছে কোষ, সেল বা হচ্ছে কোষ। সাইটোসিস তাহলে এখানে একটা প্রক্রিয়া বোঝাচ্ছে। তাহলে ফ্যাগেন মানে হচ্ছে টু ইট বা বক্ষণ করা, সাইট মানে হচ্ছে কোষ। ঠিক আছে, তাহলে ফ্যাগোসাইটোসিস, সাইটোসিস, ঠিক আছে, সাইটোসিস দ্বারা মেনলি বোঝাচ্ছে হচ্ছে কি একটা প্রক্রিয়া। ঠিক আছে, কারণ ওসিস, ওসিস কথাটা যেখানে থাকবে, ওসিস, ওসিস কথাটা যেখানে থাকবে, ওসিস কথাটা যেখানে থাকবে সেখানে একটা প্রসেস, কোন একটা প্রসেস বোঝায়, কোন একটা প্রক্রিয়া বোঝায়, বা কোন একটা কন্ডিশন বা কোন একটা অবস্থা বোঝায়। ঠিক আছে, ওসিস বা সিস যেখানে থাকবে সেখানে মেইনলি একটা কি বোঝায়, প্রক্রিয়া বা হচ্ছে প্রসেস বোঝায়। ঠিক আছে, প্রসেস বোঝায়। ঠিক আছে, প্রসেস বোঝায়। তাহলে ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিসের ভিতরে ফ্যাগেন, ফ্যাগেন মানে হচ্ছে টু ইট বা হচ্ছে বক্ষণ করা, আর সাইট মানে হচ্ছে সেল, আর ওসিস মানে হচ্ছে প্রসেস বা হচ্ছে কন্ডিশন। তাহলে ফ্যাগোসাইটোসিস মানে কি, ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে কোষীয় বক্ষণ প্রক্রিয়া। তাহলে কোষীয় বক্ষণ প্রক্রিয়া, সেল মানে কোষ, ফ্যাগেন মানে টু ইট বা বক্ষণ করা, আর ওসিস মানে হচ্ছে কন্ডিশন বা প্রক্রিয়া।
তাহলে কোষের বক্ষণ প্রক্রিয়া, এটাকে বলা হয় হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে কি কোষীয় বক্ষণ প্রক্রিয়া। তাহলে দেখো, তাহলে রক্তের শ্বেতকণিকা ডাব্লিউবিসি, রক্তের শ্বেতকণিকা বা হচ্ছে ডাব্লিউবিসি, এবার হলো ডাব্লিউবিসি থেকে আমরা কি কি নামে ডাকি? ডাব্লিউবিসি কে আমরা কি কি নামে ডাকি? আমরা কি কি নামে ডাকি? তাহলে ডাব্লিউবিসি হচ্ছে হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে, বা এখানে তুমি হচ্ছে কর্পাসুলা বলতে পারো, হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে, কর্পাসেলস বা হচ্ছে কর্পাসল, যাই বলো না কেন। এবং এটার আরেকটা নাম আছে, এর নাম হচ্ছে লিউকোসাইট, ঠিক আছে। এটা আরেকটা নাম আছে যেটাকে বলা হয় হচ্ছে লিউকোসাইট, ঠিক আছে, লিউকোসাইট। এখানে লিউকো মানে কি? লিউকো মানে হচ্ছে বর্ণহীন, লিউকো কথাটার মানে হচ্ছে বর্ণহীন বা হচ্ছে সাদা, যেটার বর্ণ নাই মানে হচ্ছে এটা হচ্ছে সাদা, এটার বর্ণ নাই মানে হচ্ছে এটা হচ্ছে সাদা, এটা বর্ণহীন মানে হচ্ছে এটা হচ্ছে সাদা। আর সাইট কথাটার মানে হচ্ছে সেল বা হচ্ছে কোষ, ঠিক আছে, সেল বা হচ্ছে কোষ। তাহলে হোয়াইট ব্লাড সেল বা হোয়াইট ব্লাড কর্পাসেল বা হচ্ছে লিউকোসাইট, বা এটাকে বলে হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত কথাটার মানে কি? শ্বেত কথাটার মানে হচ্ছে সাদা, ঠিক আছে। তাহলে শ্বেত রক্তকণিকা বা হচ্ছে কর্পাসেল, রক্ত ব্লাড হচ্ছে ব্লাড, কণিকা মানে হচ্ছে কর্পাসেলস বা হচ্ছে সেল বা হচ্ছে কোষ যদি বলি তাহলে সেল, আর শ্বেত মানে হচ্ছে হোয়াইট বা শ্বেত মানে হচ্ছে লিউকোস বা হচ্ছে লিউকো মানে হচ্ছে বর্ণহীন বা হচ্ছে সাদা। নোট করতে পারছো তো? হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস, ফ্যাগেন মানে হচ্ছে টু ইট, সাইট মানে হচ্ছে সেল, আর ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া, তার মানে হচ্ছে কোষের বক্ষণ প্রক্রিয়া হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আর লিউকোসাইট হচ্ছে ডাব্লিউবিসি। ওকে, তারপরে আসো। তাইলে শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এবং অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে জীবাণু ধ্বংস করে দেহের প্রতিরক্ষা অংশ নেয়। অ্যান্টিবডি জিনিসটা কি, এটা আমাকে বুঝাইতে গেলে আমাকে যাইতে হবে কোথায়? মানব দেহের প্রতিরক্ষাতে, সেখানে আমরা অ্যান্টিবডি তোমাকে বুঝাবো। কারো যদি মনে হয় ভাই আমি আজকেই বুঝবো, তাহলে ইউটিউবে চলে যাও, ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স মানব দেহের প্রতিরক্ষা লেখে সার্চ দাও, সেখানে আমি একটা ক্লাস নিছি প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো, ওটা দেখো, তোমার অ্যান্টিবডি ক্লিয়ার হয়ে যাবে। বাট আপাতত এখন মনে রাখো, আমরা ওই চ্যাপ্টার পড়ানোর সময় বিস্তারিত অ্যান্টিবডির গঠন সহ আলোচনা করবো। তাহলে আপাতত মনে রাখো যে এই অ্যান্টিবডিটা তৈরি করতে হেল্প করে হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। অ্যান্টিবডি উৎপাদনে হেল্প করে কোনটা? শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। তাহলে 8 নাম্বার শেষ। এরপর 9 নাম্বারে আসো, সঞ্চয় অঙ্গ থেকে খাদ্য পরিবহন, ঠিক আছে। তাহলে রক্তের মাধ্যমে প্রয়োজনে সঞ্চয় অঙ্গ থেকে খাদ্য দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পরিবাহিত হয়, ঠিক আছে। তাহলে বিভিন্ন আমাদের বডিতে লিভার বা হচ্ছে যকৃতে, ঠিক আছে, লিভার বা হচ্ছে যকৃতে তোমরা পড়ছো আগের চ্যাপ্টারে পরিপাক এবং শোষণে, যে রক্তের অতিরিক্ত গ্লুকোজ কিন্তু আমাদের লিভারে জমা থাকে। আমরা নর্মালি গ্লাইকোজেনেসিস পড়ছি সেখানে, ঠিক আছে, যে রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন রূপে আমাদের যকৃতে বা হচ্ছে লিভারে জমা থাকতেছে, যেটাকে আমরা বলছি গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেন তৈরি হচ্ছে, গ্লাইকোজেনেসিস। ওকে, তাহলে এই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তুমি চিন্তা করো, ইনকেস আমার কোনো কারণে গ্লুকোজ লাগলো, তাহলে গ্লুকোজটা যখন লিভার থেকে আবার বের হবে, তখন রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সে হচ্ছে পৌঁছাবে, ঠিক আছে, রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছাবে। তারপর সঞ্চয় ভান্ডার। আচ্ছা, সঞ্চয় ভান্ডার, তাই প্লাজমা প্রোটিন দেহের প্রোটিনের সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে। প্লাজমা প্রোটিনের নামগুলো আমরা একটু পরে পাবো, ঠিক আছে। তাহলে প্লাজমা প্রোটিনগুলা কি করে? তাহলে 10 নাম্বার দাও, যে প্লাজমা প্রোটিনগুলো দেহের বিভিন্ন প্রোটিনের সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে, ঠিক আছে, প্রোটিনের সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে। যেমন রোজা অথবা উপবাসের সময় এবং খাদ্যে প্রোটিনের পরিমাণ কমে গেলে
দেহের টিস্যুগুলো উক্ত সঞ্চয় ভান্ডার থেকে প্রোটিন গ্রহণ করতে পারে। ঠিক আছে, ধরো কেউ দীর্ঘদিন রোজা রাখছে বা কেউ অনেক দিন ধরে খায় না, ঠিক আছে, এরকম যদি হয়, রোজা রাখছে বা খায় না, তখন এই প্লাজমা প্রোটিন যে ছিল, যে দেহের যেগুলো প্রোটিন সঞ্চয় করে রাখতেছে, সেখান থেকেও তারা বলতেছে যে প্রোটিন গ্রহণ করতে পারে। যে রোজা অথবা উপবাসের সময় খাদ্যে প্রোটিনের পরিমাণ কমে গেলে দেহের টিস্যুগুলো উক্ত সঞ্চয় ভান্ডার থেকে প্রোটিন গ্রহণ করতে পারে। সঞ্চয় ভান্ডার কোথায়? আমাদের প্লাজমা প্রোটিন। রক্ত সবার প্রথমে পড়াইছি, রক্তকে যখন সেন্ট্রিফিউগাল যন্ত্র তুমি ঘোরাও, উপরে থাকে রক্তরস 55%, নিচে থাকে রক্তকণিকা 45%। রক্তরসে, যেটাকে ইংলিশে বলা হয় প্লাজমা, ঠিক আছে, এই জায়গায় প্লাজমায় থাকে এক ধরনের প্রোটিন, যেটাকে বলা হয় প্লাজমা প্রোটিন। ঠিক আছে, প্লাজমায় থাকা প্রোটিন, এটার নাম প্লাজমা প্রোটিন। ঠিক আছে, সহজ কথা, প্লাজমায় থাকা প্রোটিন, তার মানে ওটা প্লাজমা প্রোটিন। ওকে, তারপরে 11 নাম্বার লেখো, অম্ল ক্ষারের সাম্যাবস্থা বা পিএইচ নিয়ন্ত্রণ। ঠিক আছে, তাইলে অম্ল ক্ষারের সাম্যাবস্থা বা পিএইচ নিয়ন্ত্রণ, তাহলে এই জায়গায় একটা কেমিস্ট্রি, আমরা একটু কেমিস্ট্রি বলি, যে আমরা পড়ছি যে বাফার দ্রবণ কি, যে একটা দ্রবণ অল্প পরিমাণ অম্ল যোগ করো অথবা অল্প পরিমাণ ক্ষার যোগ করো, এই দ্রবণে পিএইচ এর তেমন কোনো পরিবর্তন হয় না। অম্ল যোগ করলে পিএইচ কমে যাওয়ার কথা, ক্ষার যোগ করলে পিএইচ বেড়ে যাওয়ার কথা। কিন্তু বাফার দ্রবণ এমন একটা দ্রবণ, যে দ্রবণে সামান্য অম্ল বা ক্ষার যোগ করলে দ্রবণে পিএইচ মানে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে পরিবর্তন যেহেতু হয় না, তাহলে এই পরিবর্তন যেহেতু হয় না, এই জন্য সে কি করতে পারে? অম্ল ক্ষারের সাম্যাবস্থা রক্ষা করতে পারে, যে অ্যাসিড বা বেস কোনোটাই হয় না। বিভিন্ন বাফার দ্রব্য উপস্থিত থাকে, বিভিন্ন উপাদান থাকে রক্তের ভিতরে, যেগুলো কখনোই পিএইচটাকে বাড়াইতে বা কমাইতে দেয় না। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় অম্ল ক্ষারের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ। তারপর রক্তক্ষরণ প্রতিরোধ, 12 নাম্বার নোট নাম্বার 12, রক্তক্ষরণ প্রতিরোধ। লেখো, যারা নোট করতেছো খাতায় লেখো, আর যারা নোট করতেছো না আমার সাথে থাকো, এবং মুখে মুখে বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে। পড়া মুখস্থ হওয়াটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মুখস্থ হওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে তোমার রক্তে অনুচক্রিকা এবং অনুচক্রিকাকে, এই যে এবার আসছে প্লাটিলেটস। ঠিক আছে, প্লাটিলেটস, এবার আসো অনুচক্রিকা, এটাকে বলা হয় প্লাটিলেটস। এটাকে বলা হয় ইংলিশে বলা হয় প্লাটিলেটস। এবং তোমরা কি জানো এটা আরেকটা নাম আছে? ঠিক আছে, এটা আরেকটা নাম আছে, এটার নাম থ্রম্বোসাইট। ঠিক আছে, থ্রম্বোসাইট। ওকে, প্লাটিলেটস বা থ্রম্বোসাইট। তো থ্রম্বো কথাটা কোত্থেকে আসছে? থ্রম্বো এই অংশটা কোত্থেকে আসছে? থ্রম্বো কথাটা আসছে থ্রম্বাস থেকে, থ্রম্বাস বা ক্লট থেকে। ক্লট মানে জমাট বাঁধা। ঠিক আছে, ক্লটিং বলতে আসলে বোঝায় ব্লাড ক্লটিং। ক্লট কথাটার মানে যে জমাট বাঁধা। আর যদি আমি সেখানে বলি যে ব্লাড ক্লটিং যদি আমি বলি, তাহলে সেখানে এটা বাংলা রক্ত জমাট বাঁধা। দেখো, খেয়াল করো, যে অনুচক্রিকা, এটাকে ইংলিশে বলা হয় প্লাটিলেটস, বা এটাকে আরেকটা নামে ডাকা হচ্ছে থ্রম্বোসাইট। ঠিক আছে, থ্রম্বো কথাটা আসছে থ্রম্বাস থেকে। তো থ্রম্বো কথাটা আসছে মেইনলি থ্রম্বাস থেকে। এবং এই থ্রম্বাস বা থ্রম্বো, এই কথাটার ইংলিশে মেইনলি বোঝায় ক্লট বা ক্লট। ইংলিশে বোঝায় ক্লট বা জমাট বাঁধা, এরকম কিছু একটা, ক্লট বা জমাট বাঁধা। তাহলে এই সাইট মানে কোষ। তাহলে এখন আমাদের এটাকে কেন থ্রম্বোসাইট বলা হয়? ঠিক আছে, এটাকে কেন থ্রম্বোসাইট বলা হয়? এটাকে থ্রম্বোসাইট বলা হয় কারণ, ঠিক আছে, এটাকে থ্রম্বোসাইট বলা হয় কারণ এটা রক্ত জমাট বাঁধায় হেল্প করে। ঠিক আছে, ব্লাড ক্লটিং এ হেল্প করে। ঠিক আছে, ব্লাড ক্লটিং এ হেল্প করে, বা রক্ত জমাট বাঁধতে হেল্প করে। ঠিক আছে, হ্যাঁ, রক্ত জমাট বাঁধতে হেল্প করে। হ্যাঁ, মনোযোগ দাও, রক্ত জমাট বাঁধতে হেল্প করে। এজন্য
এটাকে বলা হয় হচ্ছে থ্রম্বোসাইট, ঠিক আছে, থ্রম্বোসাইট। তাহলে অনুচক্রিকা বা হচ্ছে প্লেটলেটস, ঠিক আছে, অনুচক্রিকা বা হচ্ছে প্লেটলেটস বা এটাকে বলা হয় হচ্ছে থ্রম্বোসাইট। এটা হচ্ছে ব্লাড ক্লটিং এ হেল্প করে, ঠিক আছে, এটা হচ্ছে ব্লাড ক্লটিং এ হেল্প করে, রক্ত জমাট বাঁধতে হেল্প করে। আচ্ছা, তারপর হচ্ছে অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা, ঠিক আছে, অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা। এখানে একটা কথা বলছে হোমিওস্টেসিস। দেখো একটা জিনিস খেয়াল করো, হোমিওস্টেসিস, হোমিওস্টেসিস এবং আরেকটা হচ্ছে হেমোস্টেসিস, দুটার ভিতরে পার্থক্য আছে। দেখো মনোযোগ দাও, একটা হচ্ছে হোমিওস্টেসিস, ঠিক আছে, হোমিওস্টেসিস, একটা হচ্ছে হোমিওস্টেসিস, হোমিওস্টেসিস। হোমিওস্টেসিসের বাংলা কি? হোমিওস্টেসিসের বাংলা হচ্ছে দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য বজায় রাখা, দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য বজায় রাখা, এটাকে বলা হয় হচ্ছে হোমিওস্টেসিস, ঠিক আছে, হোমিওস্টেসিস, যে দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য বজায় রাখা, এটাকে বলা হয় হচ্ছে হোমিওস্টেসিস, ঠিক আছে, হোমিওস্টেসিস, হোমিওস্টেসিস। আর হেমোস্টেসিস, দেখো হেমো, হেমো, হেমো কথাটার ভিতরে হেমো আছে আর স্টেসিস আছে। তাহলে হেমোস্টেসিস যদি আমি বলি, তাহলে হেমো, হেমো কথাটা মেইনলি এখানে বোঝাচ্ছে, এখানে হিম বা হচ্ছে রক্ত বোঝাচ্ছে, হেমো কথাটা দ্বারা রক্ত বোঝাচ্ছে এখানে, ঠিক আছে, হেমো। আর স্টেসিস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার জমাট বাঁধা, স্টেসিস দ্বারা মেনলি হচ্ছে যে স্টেসিস হয়ে যাওয়া, মানে এক জায়গায় জমাট বেঁধে যাওয়া, মানে এক জায়গায় তোমার মানে কি হয়ে যাওয়া, রক্তগুলা এক জায়গায় চলে আসা, মানে হেমোস্টেসিস মানে হচ্ছে রক্তপাত বন্ধ হওয়া, সহজ বাংলায় যে রক্তটা চলাচল করতেছে, এটা মানে বের হয়ে যাচ্ছে আর বেরোতে পারতেছে না, তাহলে হেমোস্টেসিস মানে হচ্ছে রক্তপাত বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে, রক্তপাত বন্ধ হয়ে যাওয়া। তাহলে দুইটা মাঝখানে কিন্তু পার্থক্য আছে, হেমো আর হচ্ছে হোমিও, ঠিক আছে, হেমো এবং হচ্ছে হোমিও। হ্যাঁ, তাহলে স্টেসিস মানে হচ্ছে কি? স্টেসিস মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, স্টেসিস মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, স্টেসিস মানে কি? স্টেসিস মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে মেইনলি এই হেমোস্টেসিস দ্বারা কি বোঝায়? হেমোস্টেসিস দ্বারা মেইনলি কি বোঝায়? হেমোস্টেসিস দ্বারা বোঝায় হচ্ছে মেইনলি হচ্ছে রক্তপাত বন্ধ হয়ে যায়, ঠিক আছে, ঠিক আছে, রক্তপাত বন্ধ হয়ে যায়, রক্তপাত বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে, অ্যারেস্ট অফ ব্লিডিং বা হচ্ছে রক্তপাত বন্ধ হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে হেমোস্টেসিস। তাহলে আমি এখানে দুইটা জিনিস পাইলাম, যে একটা হচ্ছে হোমিওস্টেসিস, একটা হচ্ছে কি, একটা হচ্ছে হোমিওস্টেসিস, হোমিওস্টেসিস যেটা হচ্ছে কি দেহের অভ্যন্তরীণ অবস্থার সমতা রক্ষা করা, ঠিক আছে, দেহের অভ্যন্তরীণ অবস্থার সমতা রক্ষা করা বা দেহের অভ্যন্তরীণ অবস্থাকে ঠিক রাখা, ঠিক আছে, দেহের অভ্যন্তরীণ অবস্থাকে ঠিক রাখা, এটা হচ্ছে তোমার মানে তোমার নর্মাল অবস্থা আর কি, মানে দেহের অভ্যন্তরীণ সাম্য অবস্থা বজায় রাখা, দেহের অভ্যন্তরীণ সাম্য অবস্থা বজায় রাখা, এটা হচ্ছে হেমোস্টেসিস, হোমিওস্টেসিস, ঠিক আছে। আর হেমোস্টেসিস মানে কি? হেমোস্টেসিস মানে কি? হেমোস্টেসিস মানে কি? হেমোস্টেসিস মানে হচ্ছে হেমো মানে কি? হেমো বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে রক্ত, ঠিক আছে, রক্ত। আর স্টেসিস মানে হচ্ছে রক্তটাকে স্টপিং করে দেওয়া, মানে বন্ধ করে দেওয়া, ঠিক আছে, রক্তটাকে স্টেসিস বা হচ্ছে বন্ধ করে দেওয়া, যে রক্ত মানে যাওয়াটা বন্ধ করে দেওয়া, স্টপিং টু ফ্লো, স্টেসিস, ঠিক আছে, স্টপিং টু ফ্লো। তুমি এটা ইংলিশে লিখতে পারো, স্টপিং টু ফ্লো বা রক্তপাতটা বন্ধ করে দেওয়া, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মেইনলি রক্তপাত বন্ধ করা, হেমোস্টেসিস, ঠিক আছে, রক্তপাত বন্ধ করার প্রক্রিয়া, ঠিক আছে, স্টেসিস, হেমোস্টেসিস বা রক্তপাত বন্ধ হওয়া, ঠিক আছে, রক্তপাত বন্ধ হওয়া, বলতে পারো যে রক্তপাত বন্ধ হওয়া, বন্ধ হওয়া বা রক্তপাত বন্ধ হওয়ার প্রক্রিয়া, যাই লেখো না কেন। আর হোমিও, হোমিও কথাটার মানে কি? হোমিও কথাটার মানে কি? হোমিও কথাটার মানে হচ্ছে, এখানে হোমিও কথাটার মানে হোমিও, হোমিও মানে হচ্ছে সেম বা হচ্ছে সিমিলার, ঠিক আছে, হোমিও মানে হচ্ছে সেম বা সিমিলার, ঠিক আছে। আর স্টেসিস বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে সবসময় এই সেম বা সিমিলার অবস্থাটা বজায় রাখা, স্ট্যান্ডিং স্টিল, ঠিক আছে, তা ইন্টারনাল এনভায়রনমেন্টের তোমার একটা সমতা রক্ষা করা, ঠিক আছে, সমতা রক্ষা করা, এটা হচ্ছে হোমিওস্টেসিস। তাহলে হোমিওস্টেসিস বললে হোমিও মানে হচ্ছে সেম অবস্থা, স্টেসিস মানে হচ্ছে, স্টেসিস মানে কি? মানে হচ্ছে এক জায়গায় সব মানে সব কাজ থেমে গেছে, এরকম একটা অবস্থা, এরকম একটা অবস্থা হচ্ছে স্টেসিস, ঠিক আছে, স্ট্যান্ডিং স্টিল বা ইকুইলিব্রিয়াম বা হচ্ছে সমতা রক্ষা করা, ঠিক আছে। তাহলে
হেমোস্টেসিস মানে কি, যে রক্তপাত বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, হেমো মানে হচ্ছে রক্ত, স্টেসিস মানে হচ্ছে রক্তপাত বন্ধ হয়ে গেছে আর যাচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে। আর হেমোস্টেসিস মানে কি, হোমিওস্টেসিস মানে কি, হোমিও মানে হচ্ছে সেম বা সিমিলার কন্ডিশন, যে আমাদের বডির এনভায়রনমেন্ট, আমাদের বডির যে নিজস্ব এনভায়রনমেন্ট আছে, ঠিক আছে, অভ্যন্তরীণ পরিবেশ আছে আমাদের দেহের ভিতরে, এটা ভারসাম্য রক্ষিত হয়। ঠিক আছে, এটা নর্মাল অবস্থায় থাকে, এটা হচ্ছে আমাদের হোমিওস্টেসিস। এরপর হচ্ছে রোগ নির্ণয়। যে কোনো রোগ নির্ণয় করার কাজে আমাদের রক্ত হয়। দেখো না, কারো কোনো রোগ হলে বা কারো কোনো ডিজিজ হইলে, ঠিক আছে, কারো কোনো রোগ হইলে বা কারো কোনো ডিজিজ হইলে তার একটা অংশ থেকে হচ্ছে তোমার কি করে, একটা অংশ থেকে তোমার হচ্ছে রক্ত নেয়, তার একটা জায়গা থেকে হচ্ছে রক্ত নিয়ে নেয়। তাহলে একটা জায়গা থেকে তোমার যখন রক্ত নিয়ে নিবে, একটা জায়গা থেকে যখন তোমার রক্ত নিয়ে নিবে, তখন ওই রক্তের ভিতরে অনেকগুলো টেস্ট করা হয়। তো টেস্ট করে আমার রোগ ধরা পড়ে। ঠিক আছে, তাহলে রোগ নির্ণয়ের কাজেও কি করি, আমাদের রোগ নির্ণয়ের কাজেও আমরা হচ্ছে রক্ত ইউজ করি। ঠিক আছে, এরপরে আরেকটা ছক পড়াবো, এটা পড়ায় হচ্ছে আজকের মতো বাদ দিব। এই যে এই ছকটা, ঠিক আছে, এটা মনে হয়েছে একটু লেখা উচিত, এটা এটা হচ্ছে লেখা উচিত। এটা না লিখলে অনেকে নোট করতে পারবে না, পরে আমাকে বকা দিবে যে ভাইয়া আপনি তো নোট করাই দিলেন না। চলো নোট করাই দিই, লাস্ট নোট অফ দ্য ডে। তাহলে এ আমাদের সুন্দর রক্ত। ঠিক আছে, তাহলে বুঝছো তো, হোমিও মানে হচ্ছে সেম বা সিমিলার অবস্থা, আর স্টেসিস কথাটা মানে হচ্ছে মেনলি ইকুইলিব্রিয়াম বোঝাচ্ছে। মানে হোমিওস্টেসিস মানে হচ্ছে হোমিও ডাক্তার, হোমিওস্টেসিস যে দেহের অভ্যন্তরীণ অংশের সমতা রক্ষা করা। আর হেমো মানে হচ্ছে রক্ত, স্টেসিস মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, হেমোস্টেসিস মানে হচ্ছে রক্তপাত বন্ধ হয়ে যাওয়া। আচ্ছা, ওকে, তাহলে এই ছকটা আজকে না পড়াই, কারণ আজকে 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি এ পর্যন্ত বুঝছো কিনা? আজকে যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে, আজকে আর পড়াবো না এই ছকটা। ঠিক আছে, তাহলে ক্লাস খুবই লেংদি হয়ে যাবে। ঠিক আছে, আজকে খুবই অল্প পড়াইছি, কিন্তু সবকিছু বুঝায় পড়াইছি।